হ্যালো এভরিওয়ান, আমাদের পেমেন্ট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আজকের লেকচার স্টার্ট করছি। আমাদের আজকের লেকচার হচ্ছে বেসিক্যালি পরিমাণগত রসায়ন। এটা একটা অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষায়। তো সংযুক্তি এবং সংকেত বিষয়ক গণনা নিয়ে শুধু একটু কথা বলে নেব। সংযুক্তি এবং সংকেত বিষয়ক ম্যাথ পরীক্ষা আসতে পারে, যেটা রিটেন এক্সাম, রিটেন ম্যাথ দিতে পারে। তো সংযুক্তি মানে আমরা যার সংযুক্তি বের করব এবং তার ভর ডিভাইড বাই যোগের মোট ভর ইনটু 100%। আমরা যদি পার্সেন্টেজ হিসেবে ধরো এখানে যদি সালফারের ক্ষেত্রে সালফারের সংযুক্তি কত বের করতে যাই, তাহলে সালফারের ভর হচ্ছে কত? সালফারের যদি সংযুক্তি বের করতে যাই 32 আর টোটাল ভর হচ্ছে 98 ইনটু 100, তাহলে পেয়ে যাবো। সিমিলারলি আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেট যদি ক্যালসিয়ামটা বের করতে যাই, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর টোটাল হচ্ছে 100 ইনটু 100%, তার মানে আসলে 40%। এভাবে চাইলে আমরা কোনো একটা যোগের কোনো একটা এলিমেন্টের সংযুক্তি বের করতে পারি। এটা খুব ইজি একটা প্রসেস। নেক্সট স্লাইড। আমাদের এখানে একটা খুব দারুণ একটা ম্যাথের কথা বলা আছে। এটা খুবই কমন একটা ম্যাথ, এটা অনেক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসে থাকে। যে 1.84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ উৎপন্ন করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? কারণ এখানে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, তাদের ভর বলে দিয়েছে 1.84 গ্রাম। এটাকে উত্তপ্ত করতে লাগে, দেখি ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কি হয়। ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আর যদি ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো আর কার্বন ডাই অক্সাইড পাবো। দেন তাহলে উত্তপ্ত করলাম, করার পর বলতে এত গ্রাম অবশেষ পাওয়া যায়। অবশেষ বলতে কি বোঝায়? কার্বন ডাই অক্সাইড গ্যাস সিস্টেমে থাকবে, উড়ে চলে যাবে। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে চলে যাবে, তাহলে অবশেষ মানে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আর এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে অবশেষের পরিমাণ হচ্ছে 0.96। আচ্ছা, দেন বলে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত বের করতে হবে। ফাইন, আমি যেহেতু জানি যে এখানে মিশ্রণের মোট ভরে 1.84 গ্রাম, বললাম ক্যালসিয়াম কার্বনেট x পরিমাণ আছে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণ আছে 1.84 মাইনাস x। তাহলে এখন আমি যদি হিসাব করে দেখো যে আমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নেই, তাহলে এখান থেকে আমি যদি মোলার মাস হিসাব করি তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইডের মোলার মাস আসে কত? 56। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বার্ন করলে পরে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অবশেষ হিসেবে পাওয়া যায়। তাহলে x গ্রামকে বার্ন করলে কত পাওয়া যাবে? 66x/100। সিমিলারলি আমি যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের কথা হিসাব করি, ম্যাগনেসিয়াম কার্বনেটের মোলার ভর 84, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের কত? ম্যাগনেসিয়াম অক্সাইডের হচ্ছে 40। তার মানে 40 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে বার্ন করলে পরে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে বার্ন করলে পরে 40 গ্রাম অবশেষ হিসেবে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 1.84 মাইনাস x গ্রাম যদি আমি বার্ন করি তাহলে সেখান থেকে কত পাবো? 40 ইনটু 1.84 মাইনাস x ডিভাইডেড বাই 84। ওকে, তার মানে আমি ক্যালসিয়াম কার্বনেটকে বার্ন করলে এতটুকু অবশেষ পাই, ক্যালসিয়াম অক্সাইডকে বার্ন করলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে বার্ন করলে এতটুকু অবশেষ পাই। এর অর্থ হচ্ছে যে এই দুটো অবশেষের যোগফল অবশ্যই 0.96 এর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 56x/100 প্লাস 40 ইনটু 1.84 মাইনাস x ডিভাইডেড বাই 84 সমান হচ্ছে 0.96। এখন যদি তোমরা এটাকে সমাধান করো, এখান থেকে x এর ভ্যালু পাবো 1। তাহলে x এর ভ্যালু যদি 1 পাও, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের W অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এই জায়গায় 1 আর W অফ ম্যাগনেসিয়াম কার্বনেট 0.84। তাহলে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট এই মিশ্রণে কত আছে? 1 আছে কতটুকুতে? 1.84 ইনটু 100%। তাহলে আমরা যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে কত পাই? আমি একটু ক্যালকুলেট করে দেখছি। সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 1.84, কারণ আমরা এখান থেকে পাবো 54.34%। তাহলে 100 থেকে বাকিটা বাদ 84 বাদ দিলে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজটা পেয়ে যাবো। তো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। আমরা যদি পরের সাইডের দিকে তাকাই, এখানে আসলে কি জিনিস বলা আছে? এখানে হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল এবং মোলের ঘনমাত্রা এস্টিমেট করতে গেলে কি কি ধরনের জিনিসগুলো জানা লাগবে, এই জিনিসগুলো বলা আছে। আসলে এখানে মোলের ধারণা দেওয়া হয়েছে। মোল মানে বেসিক্যালি কি? অ্যাভোগাড্রোর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইনটু 10⁻23। বাট অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে অবশ্যই এসআই ইউনিটে। এসআই ইউনিটে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে এত, অন্য ইউনিটে কিন্তু সেম হবে না।
এই যে এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার আর এন হচ্ছে কোন একটা কিছুর সংখ্যা। ধর আমি যদি তোমাকে এরকম একটা ম্যাথ দেই যে বললাম যে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণু না হাইড্রোজেনের একটা অণুর এটার নির্দিষ্ট পরিমাণ ভরের মধ্যে ধরো কথার কথা এখানে অণু আছে হলো ধরো যে 5 × 10⁻18। তাহলে এখন যদি প্রশ্ন করি এখানে কত মোল হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে হিসাব করতে হলে আমাকে যেটা করতে হবে যে 5 × 10⁻18 হচ্ছে আসলে ক্যাপিটাল এন আর এখানে অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে আসলে এন এ, তাহলে এখান থেকে আমি ইজিলি মোলটা বের করতে পারবো। বা কিছু কিছু প্রবলেম এরকম যদি হয়, যদি তোমাকে বললাম যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে কত মোল, 106 না 10.6 গ্রাম বলি, তাহলে এখন আমার এখানে ফর্মুলা ইউজ করব W/M। W কি জিনিস? W হচ্ছে যে ভর 10.6 গ্রাম, আর M কি জিনিস? M নিয়ে একটা আমাদের একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা আছে। M হচ্ছে, এটাকে অনেকে বলে আণবিক ভর, না এটা আণবিক ভর, এটা হচ্ছে মোলার ভর। মোলার ভর কি জিনিস? মোলার ভর হচ্ছে 1 মোলের ভর। আর আণবিক ভর কি জিনিস? আণবিক ভর হচ্ছে কোন একটা বস্তুর 1 মোলের ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাকে আণবিক ভর বলে। মোলার ভর কিন্তু খালি গ্রামে না, মোলার ভর একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেজি পার মোল প্রতি মোলের ভর মানে মোলার ভর, আর এটা হচ্ছে গ্রাম পার মোল। এখন আমরা যদি সিরিয়াস ইউনিট ইউজ করি তাহলে গ্রাম পার মোল বসাবো, আর যদি কেজি পার মোল বসে তখন হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে বসাবো। এই ম্যাথটা করতে গেলে সাপোজ করে আমি যদি এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করি যে ধরো n সমান আমি জানি W/M, এখন আমার W হচ্ছে 10.6 গ্রাম। তো আমরা যদি আণবিক ভর ধরে অঙ্কটা করতাম তাহলে আসলে আণবিক ভর হলো 106 গ্রাম, গ্রাম গ্রাম কাটাকাটি গেলে আলটিমেটলি এখান থেকে এসে 0.1 মোল বা কোনো একক কিন্তু থাকছে না। তো আমার কিন্তু মোলের একক কিন্তু মোল আসতেই হবে, তাহলে তো মিলতেছে না। তো এটা কখন পসিবল? যখন আমি হচ্ছে এখানে মোলার ভরের মান বসাবো, মানে গ্রাম পার মোল বসাবো, দিস ইজ গ্রাম পার মোল। তো আলটিমেটলি এখান থেকে পাবো আমরা হচ্ছে মোল। ঠিক আছে, দেন আমরা যদি VSTP বাই হচ্ছে কত 22.4 লিটার। আসলে VSTP বাই 22.4 লিটার বলতে কি বোঝাচ্ছে? যে এসটিপি তে আমরা জানি যে কোন একটা গ্যাসের আয়তন এসটিপি তে 22.4 লিটার। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যদি এরকম হয় 22.4 লিটার, এখন ধরো তোমাকে আমি বললাম যে কোন একটা গ্যাসের ভলিউম অফ এনি গ্যাস, ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে, সেটা হলো ধরো যে কথার কথা 64 লিটার। এখন বললাম যে এসটিপি তে 64 লিটার, তাহলে আলটিমেটলি কত মোল? তাহলে 22.4 দিয়ে ভাগ দিলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব? তার মোল সংখ্যা পেয়ে যাব। ওকে, আচ্ছা। তো দেন পরেরটা কি দেয়া আছে যে VSATP বাই 22.24.8, মানে 24.8 হচ্ছে যে এসএটিপি তে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার হচ্ছে এসএটিপি। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারের মধ্যে যেটা হয় সেখানে হচ্ছে তোমার ভলিউম হলো কত? ভলিউম হচ্ছে তোমার হলো যে 24.8 লিটার, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের ভলিউম হচ্ছে 22.4 লিটার। তার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 1 atm চাপ। ঠিক আছে, এই প্রেসার এবং এই প্রেসার এই টেম্পারেচারে কোন একটা গ্যাসের ভলিউম হবে 22.4 লিটার, 1 মোলের ভলিউম। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট মানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে কক্ষ তাপমাত্রার ক্ষেত্রে সেক্ষেত্রে ভলিউম হচ্ছে 24.8 লিটার। ডিএলএস ব্যাপারটা মানে কোন একটা সলিউশনের এখানে এস হচ্ছে তার মোলার কনসেন্ট্রেশন বা মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা হচ্ছে এস, তাহলে এই এস এর একক কি? মোল পার লিটার। আর যদি কোন একটা সলিউশনে ভলিউম দেয়া থাকে, ভলিউমটা যদি লিটারে থেকে বসে তাহলে লিটার কাটা গেলে আলটিমেটলি মোল আসে। পিভি বাই আরটি বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা জানি যে পিভি ইকুয়াল এনআরটি। এখন আমি যদি 1 মোলার কথা বলি, এন এর মান যদি 1 বসাই তাহলে তখন ভলিউমটা কেমনে বলেছে? পিএল, মোলার ভলিউম। তাহলে এখন এখানে যদি এন এর মান 1 বসাই তাহলে আমি লিখতে পারি যে পিভিএল সমান আরটি। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি বলতে পারি যে সরি মানে এন এর মান যদি 1 তাহলে ভিএন বলেন, এটাকে আসলে ভি নট বলে। যাই হোক, আমি যদি এখানে হচ্ছে তোমার ভি লিটারে যদি বসাই, প্রেসারটাকে যদি অ্যাটমসফিয়ারে বসাই, আর এর মান যদি 0.081 বা যে কোনো এককই বসাই না কেন, এটা যদি এসআই বসাই তাহলে এটাকে এসআই তে বসাবো, আলটিমেটলি আমি যেটা পাবো এন সমান পাবো হচ্ছে যে পিভি বাই আরটি। ওকে, এই হলো মোলের ধারণা। এখন আমরা আসি যে এখানে একটা প্রশ্ন আসে যে অ্যাভোগাড্রোর সংখ্যা ভিত্তিক মূল বিষয় গণনা। কি গণনা? প্রশ্নটা হচ্ছে যে একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিখতে, বুয়েট লিখতে 0.5 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। ওই লেখার জন্য কার্বন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে এখন আমি হিসাব করে দেখি, আমরা জানি যে কার্বন পরমাণুর 1 মোল কার্বন পরমাণু 12 গ্রাম। ঠিক আছে, 1 মোল কার্বন পরমাণু মানে 12 গ্রাম, রাইট? আচ্ছা, তাহলে 12 গ্রাম মানে 1 মোল কার্বন পরমাণু। তাহলে এখন তোমাকে বলতে যে কত মোল কার্বন পরমাণু সেটা বের করতে বলছে। তাহলে 12 গ্রাম যদি হয় 1 মোল, ও কত কার্বন পরমাণু সেটা বের করতে বলছে। আর 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পরমাণু। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা থেকে যদি 23, 12 গ্রামে এত মোল থাকে, তাহলে 0.5 মিলিগ্রামে কত থাকবে? তাহলে 0.5 মিলিগ্রাম মানে 0.57 × 10⁻³ গ্রাম। তাহলে এত গ্রামে কত থাকবে? 6.023 × 10⁻23 ×
0.55 into 10 to the power minus 3 divided by 12। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যানসার কতটুকু পরমাণু, কত পরমাণু কার্বন সংখ্যা লাগছে। দেন জিজ্ঞেস করছে যে অক্সিজেনে দহন করলে এসটিপি তে কার্বন পরমাণুদের উৎপন্ন গ্যাসের আয়তন কত লিটার হবে। তাহলে কার্বনকে দহন করতে তুমি কার্বনকে দহন করবে, অক্সিজেন থেকে আলটিমেটলি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। এখন কথা হচ্ছে যে কার্বনের যদি আমি এখন মোলার ভর হিসাব করে তাহলে 12, তাহলে 12 গ্রাম থেকে আলটিমেটলি কত মোল পাওয়া যায়? 1 মোল কার্বন ডাই অক্সাইড। এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 12 গ্রাম কার্বনকে দহন করলে 22.4 লিটার পাওয়া যায়। তাহলে 0.55 into 10 to the power minus 3 গ্রাম কার্বনকে দহন করলে আলটিমেটলি কতটুকু পাওয়া যায় সেটা তুমি এভাবে বের করো, 22.4 into 0.55 into 10 to the power minus 3 divided by 12। এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখানে একটা প্রশ্ন বলা আছে, দেখো যে 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে 543 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং গ্রেডিয়েন্ট থেকে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। তো নরমালি আমি যখন 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের কথা বলি, আগে ম্যাগনেসিয়াম কার্বনকে তাপ দিয়ে বিয়োজিত করলে কি হয়ে যায়? ম্যাগনেসিয়াম কার্বনকে তাপ দিয়ে বিয়োজিত করলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বানাবে। তো কার্বন ডাই অক্সাইড বানাবে। এখন কার্বন ডাই অক্সাইড, এটা আমি যদি এখানে মোলার ভর হিসাব করি তাহলে মোলার ভর হিসাব করলে আলটিমেটলি মোলার ভর হচ্ছে 84, আর এখানে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে এখান থেকে 1 মোল। আর যদি এসটিপি এর কথা বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার আমি জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড 22.4 লিটার। তাহলে এখন 84 গ্রাম থেকে যদি এসটিপি তে 22.4 লিটার পাওয়া যায়, তাহলে 840 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 840 থেকে অবশ্যই তার 10 গুণ বেশি পাওয়া যাবে, মানে 224 লিটার পাওয়া যাবে। এটা এসটিপি তে ভলিউম। এখন এসটিপি তে ভলিউম মানে এখানে ভি হচ্ছে এসটিপি তে, ভি এসটিপি হলো এত। এখন ভি এসটিপি এত, টি এসটিপি কত? টেম্পারেচার এসটিপি তে 273 কেলভিন, 273 কেলভিন। ওকে, প্রেসার কত এসটিপি তে? প্রেসার এসটিপি তে হলো 1 atm। এখন তোমাকে এখানে বলে দিচ্ছি এত তাপমাত্রা এবং এত প্রেসারে কত। তাহলে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব যে P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। এখন P1 কত? আমি যদি P1 টাকে ধরলাম কথার কথা, P1 হচ্ছে আমার যে এসটিপি তে প্রেসার, যেটা 1 atmosphere প্রেসার। V1 কত? 224। টেম্পারেচার কত এসটিপি তে? 273। আর T2 বলছে কত? 543 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 543 যোগ 273। P2 কত? P2 বলছে 2 atm। তাহলে আলটিমেটলি V2 কত? V2 হচ্ছে অ্যানসার। এটা হলো অ্যানসার, এখান থেকে অ্যানসার বের করে নিতে পারবা। দেন যদি আমরা পরের অঙ্কটার দিকে তাকি, বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলে যাবে তার আয়তন কত। এখন আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের কথা বলি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে পর আলটিমেটলি ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটের 100 যদি মোলার ভর, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 22.4 লিটার এসটিপি তে, রাইট? ইন এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার হচ্ছে 22.4 লিটার 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভলিউম। তাহলে 10 গ্রাম 100 গ্রাম থেকে যদি 22.4 পাওয়া যায়, তাহলে 10 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 10 গ্রাম থেকে পাওয়া যাবে 2.24 লিটার, রাইট? আচ্ছা, তাহলে 2.24 লিটার যদি পাওয়া যায় হচ্ছে কোন কন্ডিশনে? এসটিপি তে। তাহলে এখন আবার সিমিলারলি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 যদি বসে, কারণ এখানে আমি এসটিপি তে জানি একটা টেম্পারেচার এন্ড প্রেসারে ভলিউম কত জানি, আমাকে বলছে কক্ষ তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলে যাবে কত সেটা বের করতে। তাহলে সেই হিসেবে এখন আমি P1 বললাম ধরো এসটিপি তে, তাহলে P1 হচ্ছে 1 atmospheric প্রেসার, V1 হচ্ছে 2.24, T1 কত? T1 হচ্ছে 273, আর এস কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা টেম্পারেচার 298। আর এক্ষেত্রে আমার P2 হচ্ছে কত? P2 হচ্ছে 1 atmospheric প্রেসার, আর V2 কত? V2 বাই করতে হবে, V2 এর অ্যানসার। সিমিলারলি এটা আগের অঙ্কের মধ্যে ছিল। দেন এখানে সেই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে যদি কোনো কথা বলতে চাই, যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এখন লিমিটিং বিক্রিয়ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, আসলে একটা বিক্রিয়া সম্পর্কে আগে একটু বেসিক আইডিয়া নিয়ে তারপর আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আসবো। ধরো কোন একটা বিক্রিয়া হচ্ছে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, সরি এ থেকে বি না, ধরো এ আর বি মিলে বিক্রিয়া করে বি উৎপন্ন করে, এ প্লাস বি মিলে ধরো একটা প্রোডাক্ট দেয় আমাকে। আচ্ছা, প্রোডাক্ট আমি একটা ডিফারেন্স প্রোডাক্ট হিসেবে লিখি, ধরো যে আমাকে প্রোডাক্ট হিসেবে ডি দেয় আর হচ্ছে কথা এল দেয়, ক্যাপিটাল এল দেয়। তো এখানে তাদের সহগ হিসেবে আমি বললাম যে এস সহগ হচ্ছে স্মল এ, ডি এর সহগ স্মল বি, ডি এর সহগ স্মল ডি, আর এল এর সহগ স্মল এল। তো এই স্মল এ পরিমাণ এ, স্মল বি পরিমাণ বি এর সাথে, মানে এ আর বি রেশিওতে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বিক্রিয়া করে স্মল ডি স্মল এর রেশিওতে ক্যাপিটাল ডি এবং স্মল এল ক্যাপিটাল এল উৎপন্ন করে। এখন আমি ধরলাম বিক্রিয়ার শুরুতে এ এর মোট সংখ্যা ছিল এন এ প্রাইম, বি এর মোট সংখ্যা হচ্ছে এন বি প্রাইম, রাইট? এখন এদের মোট সংখ্যা কি শুরুতে স্টার্টিং এ যখন টাইম 0 তখন হচ্ছে কিন্তু প্রোডাক্ট নাই, প্রোডাক্টের মোট সংখ্যা 0। তো ধরলাম আমি যে এন এর প্রাইম পরিমাণ এ নিছি, এই যে পুরোটা বিক্রিয়া করবে তা কিন্তু আবার পুরোটা বিক্রিয়া করতেও পারে। তো আমি ধরে নিলাম যে সে বিক্রিয়া করছে এন এ পরিমাণ আর বি বিক্রিয়া করছে এন বি পরিমাণ, তাহলে উৎপন্ন হয়েছে ডি এন ডি পরিমাণ আর উৎপন্ন হয়েছে এল এন এল পরিমাণ।
তার মানে এখানে এ এবং এনএ এনবি এনডি এনএল হচ্ছে এনএ এনবি হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত এ এবং বি এর মোল সংখ্যা। আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো, অংশগ্রহণকৃত মোল সংখ্যা, কারণ যেটা আমি নিব বিক্রিয়ার জন্য সেটাই যে অংশগ্রহণ করবে তার, আবার অংশগ্রহণ পুরোটা করতেও পারে, দুইটা যে কোনো একটা সম্পূর্ণ অংশগ্রহণ করতে পারে, আবার দুইটাও সম্পূর্ণ অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে এনডি, এটা হচ্ছে এনএল, এরা হচ্ছে বিক্রিয়ায় উৎপন্ন হওয়া মোল সংখ্যা, কার? উৎপাদের মোল সংখ্যা। এখন আমরা একটা সূত্র শিখবো, সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সহগ অনুপাত সূত্র। সহগ অনুপাত সূত্রটা কি? বিক্রিয়ায় অংশগ্রহণকৃত যে কোনো বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ সমান NB বাই স্মল b সমান NB বাই স্মল b সমান NL বাই স্মল l। এটা হচ্ছে কোন একটা একমুখী বিক্রিয়ার জন্য সহগ অনুপাত সূত্র। তার মানে যা অংশগ্রহণ করবে তাকে তার সহগ দিয়ে ভাগ দিলেই, সে যার সাথে বিক্রিয়া করবে সেটার অংশগ্রহণকৃত মোল সংখ্যা এবং তার সহগ দিয়ে ভাগ দিলেই সমান হয়। আমি একদম ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ সে দেয় যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করছে, করে তারা অ্যামোনিয়া বানায়, টু অ্যামোনিয়া। আমি নাইট্রোজেন নিলাম, কথার কথা ধরো যে 700 মোল, হাইড্রোজেন নিলাম 600 মোল, রিঅ্যাকশনের শুরুতে নাইট্রোজেন অ্যামোনিয়া 0। তার মানে এটা হচ্ছে যে এন অফ নাইট্রোজেন ইনিশিয়ালি মানে Na প্রাইম, আর এটা হলো হাইড্রোজেন ইনিশিয়ালি মানে Nb প্রাইম, আর এখানে উৎপাদ একটাই যেটা ধরো T, তাহলে এখানে কি D হলো 0। এখন আমি হিসাব করে দেখলাম যে ধরো এখানে নাইট্রোজেন যদি একটা বিক্রিয়া করে, হাইড্রোজেন বিক্রিয়া করে 3টা, তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া। এখন আমি যদি বলি 100 মোল নাইট্রোজেন 500 মোলের সাথে বিক্রিয়া করবে 300 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে 200 মোল অ্যামোনিয়া, রাইট? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে 100 মোল 300 মোল 200 মোল। এখন আমি যদি বলি যে আমার হাইড্রোজেন তো আছে 600 মোল, তাহলে আমি যদি 600 মোলের কথা বলি, তাহলে আমার নাইট্রোজেন বিক্রিয়া করবে কত মোল? 200 মোল। এখানে আমার অ্যামোনিয়া উৎপন্ন হবে কত মোল? 400 মোল। তার মানে আমার নাইট্রোজেন আমি যতটুকু নিছি তার পুরোটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, কারণ 200 পরিমাণ নাইট্রোজেন বিক্রিয়া করবে 600 পরিমাণ হাইড্রোজেনের সাথে, তাহলে সম্পূর্ণ হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। তাহলে নাইট্রোজেন যেটা বাকি থাকবে দ্যাট ইজ কল্ড এক্সেস রিঅ্যাক্ট্যান্ট বা এক্সেস বিক্রিয়ক। বাট এখানে কোনটা লিমিটেড? যেটা কিনা শেষ হয়ে গেল আগে আগে, সেটা হচ্ছে লিমিটেড বিক্রিয়ক। তো এখানে আমি আসলে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এরা হচ্ছে ইনিশিয়ালি মোল সংখ্যা, এরা হচ্ছে কি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত মোল সংখ্যা। সো নাইট্রোজেনের ক্ষেত্রে তার ইনিশিয়াল মোল সংখ্যা এবং অংশগ্রহণকৃত মোল সংখ্যা সমান না, নাইট্রোজেন হলো এক্সেস, আর যেহেতু এটা লিমিটিং বিক্রিয়া করছে হাইড্রোজেন, তাই হাইড্রোজেন হচ্ছে এখানে সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের অংশগ্রহণকৃত মোল সংখ্যা এবং আমরা যেটা শুনতে নিয়েছিলাম ইনিশিয়াল, সেটা হচ্ছে সেম হচ্ছে। ওকে, তো ব্যাপারটা গেল এরকম। এখন আমরা যেটা দেখলাম সহগ অনুপাত সূত্র আমরা বুঝলাম, আমি পুরোটা ইরেজ করছি, ইরেজ করার পর আমি সহগ অনুপাত সূত্রটা আবার লিখছি যে Na বাই A সমান Nb বাই B সমান Nd বাই স্মল d সমান Nl বাই স্মল e। কোথেকে আসছে এটা? আসলে স্মল a পরিমাণ A বা স্মল b পরিমাণ B বিক্রিয়া করছে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে স্মল d পরিমাণ ক্যাপিটাল D আর স্মল l পরিমাণ ক্যাপিটাল L উৎপন্ন হচ্ছে, এখান থেকে এসেছে। তো এখান থেকে যদি আমরা আগের অঙ্কটা যদি সলভ করতে দিই, ধর আগের সেম অঙ্কগুলো যদি আমরা সিমিলারলি সলভ করি, আমি যে আগের অঙ্কটাও দেখাই যে সিমিলারলি কিভাবে সলভ করা যায়। দেখো যে এখানে যে অঙ্কটা আসছে, এখানে ক্যালসিয়াম কার্বনেটের অংশগ্রহণকৃত মোল সংখ্যার সমান কার্বন ডাই অক্সাইডের অংশগ্রহণকৃত মোল সংখ্যা। আমি সূত্র যদি লিখি, সূত্র অনুযায়ী আমি লিখতে পারি যে দেখো যে n অফ ক্যালসিয়াম কার্বনেট বাই 1 সমান n অফ কার্বন ডাই অক্সাইড বাই 1। তাহলে এখান থেকে আমি ইজিলি চাইলে কিন্তু হচ্ছে মোল সংখ্যা দিয়ে ম্যাথ করতে পারবো। আমি কিন্তু হচ্ছে এখানে যে ভর দিয়ে এরকম হিট নিয়ম দিয়ে ম্যাথ না করলেও পারি, মোল সংখ্যা দিয়ে ম্যাথ করতে পারি, ঠিক আছে? সো মোল সংখ্যা দিয়ে কিভাবে ম্যাথ করবো? কারণ আমি দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে এখন 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের 0.1 মোল, তাহলে আমি কার্বন ডাই অক্সাইড পাবো 0.1 মোল। তাহলে 0.1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত? এসটিপিতে 22 চাইলে এটাকে 0.1 দিয়ে গুণ করলে আলটিমেটলি 2.24 আসে। তো চাইলেই যে কোনো ভাবে ম্যাথগুলো করা যাবে, আগের অঙ্কটা সিমিলারলি করা যাবে। লিমিটিং বিক্রিয়ক এবং এক্সেস বিক্রিয়কের প্রশ্ন যখন আসবে একটা ম্যাথ করার ক্ষেত্রে, তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সবসময় ম্যাথগুলো করতে হবে কার রেসপেক্টে? সবসময় ম্যাথগুলো করতে হবে লিমিটিং রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে। লিমিটিং রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে কেন করতে হবে? কারণ লিমিটিং রিঅ্যাকট্যান্ট আগে শেষ হয়ে যায়। আমি এক্সেস রিঅ্যাকট্যান্ট ধরে ম্যাথ করলে দেখা যাবে যে এক্সেস রিঅ্যাকট্যান্ট যেমন একটু আগে নাইট্রোজেনের কথা বললাম, আমি যদি 700 ধরে ম্যাথ করতাম তাহলে কিন্তু আলটিমেটলি আমি কত পাইতাম? প্রোডাক্ট হিসেবে কিন্তু আমি পাইতাম হচ্ছে যে 1400 পরিমাণ অ্যামোনিয়া। বাট আসলে 1400 পরিমাণ অ্যামোনিয়া পাইতে 700 সাথে কিন্তু তোমার হচ্ছে যে 2100 পরিমাণ হাইড্রোজেন দরকার ছিল, বাট 2100 পরিমাণ হাইড্রোজেন কিন্তু ছিল না। তো 1400 পরিমাণ আমি অ্যামোনিয়া পাবো না, তো এটা কিন্তু রং মানে ভুল হবে। সেজন্য আমাকে যেটা করতে হবে লিমিটিং বিক্রিয়ক ধরে ম্যাথ করতে হবে, তাহলে দেখা যাবে যে ম্যাথ ইজিলি আমি সলভ করতে পারবো। তো কোন একটা লিমিটিং বিক্রিয়ক বিশিষ্ট ম্যাথ ধরে যখন আমি ম্যাথ করতে যাব, তখন হচ্ছে আমাদের একটা জিনিস ফলো করতে হবে যে আসলে কে লিমিটিং বিক্রিয়ক কি এক্সেস বিক্রিয়ক আমি বুঝবো কিভাবে। তাহলে আমাকে যেটা করতে হবে ইনিশিয়ালি যে আমি কতটুকু এটা আসলে এন প্রাইম বলা উচিত, এটাকে এনবি প্রাইম বলা উচিত, এন প্রাইম এনবি প্রাইম। তো এই হিসাবটা আমি যে করবো আসলে ইনিশিয়ালি আমি কতটুকু এ নিচ্ছি কতটুকু বি নিচ্ছি, সেটা অনুযায়ী আমি যদি দেখি যে এন এ প্রাইম বাই এ ইজ গ্রেটার দেন এন বি প্রাইম বাই বি, তখন হচ্ছে বি সম্পূর্ণ বিক্রিয়া করে, তার মানে এ এক্সেস থেকে যায়।
যদি na প্রাইম বাই a লেস দেন হয় তার মানে a সম্পূর্ণ বিক্রিয়া করে, তাহলে a হচ্ছে লিমিটিং বিক্রিয়া, মানে যে সম্পূর্ণ বিক্রিয়া করবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়া, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এরকম একটা ম্যাথ দেখি, পরে দেখো পেজে একটা ম্যাথ দেয়া আছে যে 20 গ্রাম হাইড্রোজেন এবং 40 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম পানি উৎপন্ন করে। তাহলে 20 গ্রাম হাইড্রোজেন মানে n অফ হাইড্রোজেন কত, ইনিশিয়ালি কত নিচ্ছি, n অফ হাইড্রোজেন এখান থেকে পাবো 10 মোল, আমি খুব সিম্পলিফাইড মেথডে করছি। আর এখান থেকে যদি আমি হচ্ছে n অফ অক্সিজেন করি, n অফ অক্সিজেন কত পাবো, n অফ অক্সিজেন পাবো হচ্ছে যে 40 বাই 60 মানে 2.5, রাইট? আচ্ছা, n অফ অক্সিজেন যদি হচ্ছে 2.5 হয়, তাহলে এখন হিসাব করে দেখো যে এখানে আমার আমি যদি যে সহগ অনুপাত সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করি, সেখানে আমরা কি পাই, সেখানে আমরা পাবো হচ্ছে যে সহগ অনুপাত সূত্র যদি অ্যাপ্লাই করি, এখানে 2.5 থাকলে লিখে দিলাম। তাহলে এখন 40 গ্রাম অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে, আমরা বিক্রিয়াটা সমতা করে লিখি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমতা কিন্তু বিক্রিয়া হচ্ছে এরকম, যেখান থেকে 2 মোল পানি পাওয়া যাবে। দ্যাট মিন্স আমি যখন সূত্র লিখি, অংশগ্রহণকৃত মোল সংখ্যা Na/2, আর এখানে অংশগ্রহণকৃত মোল সংখ্যা কি হবে, Nb/1, তার মানে Na মানে হচ্ছে আসলে হাইড্রোজেন, আমি এটাকে হাইড্রোজেন দিয়ে লিখি তাহলে আরো সুবিধা হবে বুঝতে, n অফ হাইড্রোজেন বাই 2, আর এখানে হচ্ছে n অফ অক্সিজেন বাই 1। তাহলে এখন এটা কিন্তু হচ্ছে আমার কিন্তু এখন হিসাবটা করতে হবে ইনিশিয়ালি কত মোল নিতে, তার উপরে ভিত্তি করতে Na প্রাইম, n হাইড্রোজেন প্রাইম, n অক্সিজেন প্রাইম। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে n হাইড্রোজেন প্রাইমের ভ্যালুটা কত আসছে, n হাইড্রোজেন প্রাইমের ভ্যালু আসছে হলো n হাইড্রোজেন প্রাইমের ভ্যালু 10, তাহলে 10/2, আর এখানে n অক্সিজেন প্রাইমের ভ্যালু কত আসছে, n অক্সিজেন প্রাইম আসছে হলো তোমার 2.5/1, তাহলে 10/2 মানে 5, তাহলে obviously 5 is greater than 2.5, তার মানে এখানে এই যে এটা বড়। তাহলে আমরা আগের পেজে যদি আগের পেজে দেখো, আগের পেজে কি বলা আছে যে Na প্রাইম বাই a যদি বড় হয় তাহলে b সম্পূর্ণ বিক্রিয়া করে, তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে কে, b। তাহলে b যদি লিমিটিং বিক্রিয়া করে তাহলে আমাকে b কে ধরে কাজ করতে হবে, তাহলে b কত মোল আছে, 2.5 মোল। এখন বলছে কত গ্রাম পানি উৎপন্ন হয়, তো আমি দেখলাম যে 1 মোল পানি থেকে 2 মোল, মানে 1 মোল অক্সিজেন থেকে 2 মোল পানি পাওয়া যায়, তাহলে 2.5 মোল পানি অক্সিজেন থেকে কতটুকু পাওয়া যাবে, 2 ইনটু 2.5, তার মানে আলটিমেটলি আমরা 5 মোল পানি পাবো। 5 মোল পানি মানে কত, 1 মোল পানি মানে 18 গ্রাম, তাহলে 5 মোল পানি মানে 90 গ্রাম, তাহলে এত গ্রাম পানি উৎপন্ন হবে। সিমিলারলি এই ধরনের আরো যদি ম্যাথ আসে এগুলো যদি সলভ করা যায়, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যদি রিটেন দিবে খুব ইজি ম্যাথ দিবে, তো এই ধরনের ম্যাথগুলো দিতে পারে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে 90 গ্রাম পানিতে কত মোল পানি, থেকে 2012 সালের প্রশ্ন ছিল, খুবই সিলি একটা কোশ্চেন ছিল। ওকে, তো লিমিটিং বিক্রিয়া করার অঙ্ক আমরা করতে পারবো না, আমরা ধরতে পারেন ঘনমাত্রা বিষয়ক প্রবলেম। এই ঘনমাত্রা বিষয়ক প্রবলেম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক 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 বেশি পরিমাণে এসে থাকে। আমরা ফার্স্ট অফ অল নরমালিটি দেখবো, দেন মোলারিটি, দেন হচ্ছে মোলালিটি, দেন হচ্ছে পার্সেন্টেজ বিশিষ্ট ঘনমাত্রাগুলো, দেন হচ্ছে ppm, ppb and ppd নিয়ে দেখবো। নরমালিটি দেখার আগে আমরা আগে মোলারিটিটা দেখে নিই। হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি মানে মোলারিটিকে আমরা s দিয়ে প্রকাশ করি, পাশে আমরা একটা m লিখলাম, SM, এটা দিয়ে প্রকাশ করার পরে আমি যেটা লিখতে পারি এখানে, এটার ফর্মুলা হচ্ছে যে n/v, বাট v টা অবশ্যই লিটারে হতে হবে, মানে মোল পার একক, মানে ভলিউম, মানে প্রতি একক আয়তনে, মানে 1 লিটার দ্রবণে কতটুকু মোল থাকে কোন সাবস্টেন্সের, সেটাকে বলা হচ্ছে তার মোলারিটি। ঠিক আছে, তাহলে যদি সেটাকে মোলারিটি বলা হয়, তাহলে এখন আমরা যেটা করতে পারি, মোলকে আমরা লিখতে পারি w/m, এটা আমরা অলরেডি আগে দেখে আসছি, m হচ্ছে মোলার ভর। আর যদি ভিটাকে আমি মিলিলিটারে লিখি, তাহলে কিন্তু আমি যেটা করতে পারি এটাকে 1000 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে ফর্মুলা পাওয়া গেল কি, যে 1000 w/mv। আর যদি ভিটাকে আমি লিটারে রাখি, সে অবশ্যই ভিটা এক্ষেত্রে মিলিলিটারে, তাহলে লিটারে রাখলে 1000 ফ্যাক্টরটা থাকবে না, যেমন এখানে ফর্মুলাতে দেখানো হয়েছে যে w/m * v, তো ভিটা লিটারে, বাট যদি এটাকে মিলিলিটারে করতে তাহলে 1000 দিয়ে ভাগ দিতাম, 1000 কে উপরে চলে যেত। এখন আসো মোলালিটি। হোয়াট ইজ মোলালিটি? মোলালিটি মানে কি? মোলালিটি আসলে আমরা এখানে যেটা করছি, দ্রবটা নিছি ভরে, মোল হিসেবে নিছি, আর মানে ভর কাউন্ট করতে আসলে w/m, আর দ্রবণের নিচে আমরা হচ্ছে ভলিউম, ভলিউমটা লিটারে। মোলালিটিতে যেটা হয়, দ্রবেরটাও আমরা ভরে কাউন্ট করব আর দ্রাবকটাকে ভরে কাউন্ট করব। ফর্মুলা হচ্ছে যে মোলারিটির ক্ষেত্রে যেমন 1000 w/mv, আর এই w টা হচ্ছে যে দ্রবের ভর, আর এখানে v হচ্ছে দ্রবণের ভলিউম। এক্ষেত্রে যেটা হবে আসলে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে SM বা মোলালিটির ক্ষেত্রে যেটা নিব 1000 ইনটু w, এই w টা হচ্ছে আমার দ্রবের ভর, আর দ্রবের ভর, আর নিচে যেটা থাকবে m, m মানে মোলার ভর ইনটু w, এটাকে আমরা ক্যাপিটাল W দিলাম, এটা হচ্ছে দ্রবণ, দ্রবণের ভর। তাহলে দ্রবণের প্রতি এক, আসলে এটার হিসাবটা হলো যে 1000 গ্রামে বা 1 কেজিতে দ্রবণে কতটুকু দ্রব থাকে, সেটা হলো মোলালিটি m। এবার আসলে নরমালিটি। নরমালিটি মানে কি? নরমালিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে n/Sn দিয়ে, সেটাকে হচ্ছে আলটিমেটলি লিখা হয় যে মোলার ঘনমাত্রা Sn ইনটু E। E মানে কি? E হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব, পরবর্তীতে আলোচনা সাথে তুল্য সংখ্যা নিয়ে এখন আলোচনা করলাম না।
তো তুল্য সংখ্যা নিয়ে যদি এটা যদি বলি তাহলে মোলার ঘনমাত্রার সমীকরণ হচ্ছে 1000 W/MV, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে যে 1000 W/MV। বাট তুল্য সংখ্যা মানে আসলে কি এখানে, আর নরমালিটি ডেফিনিশনে যেটা হয় আমরা হচ্ছে মোলারিটিতে মোলার ভর ইউজ করি। আসলে তুল্য সংখ্যা দিয়ে আসলে তুল্য সংখ্যাটা কেন আসছে এখানে, আসলে নরমালিটির সমীকরণে আমরা মোলার ভর না, আমরা হচ্ছে তুল্য ভর ব্যবহার করে থাকি। তুল্য ভর মানে কি, মোলার ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, এটাকে বলে তুল্য ভর। তাহলে এই ফর্মুলা যদি আমি m/e বসে দিই, এটার উপরে গুণ করব, আলটিমেটলি e উপরে গুণ হবে। এখানে যেটা করছো ওটা w/e লেখা আছে, আর m * v, এটা অবশ্যই লিটারে, যেটা কিনা আমি মিলিলিটারে লিখছি। এখানে মিলিলিটারে লেখার কারণে এটা হচ্ছে 1000 উপরে গুণ হয়ে গেছে। এবার আসো যে তুল্য সংখ্যা কি জিনিস, অ্যাসিড এবং ক্ষারের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা ব্যাপারটা আসলে খুব শর্টকাট দিয়ে মনে রাখা যায়, বাট আমি শর্টকাটটা বলবো তোমাদেরকে এবং আসলে বেসিক কনসেপ্টটা কি সেটাও বলবো। অ্যাসিডের তুল্য সংখ্যা মানে অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন সংখ্যা হলো অ্যাসিডের তুল্য সংখ্যা, ঠিক আছে? তো প্রতিস্থাপনে হাইড্রোজেন সংখ্যা অ্যাসিডের তুল্য সংখ্যা, এখন আমি যদি বলি HCl এর কথা, HCl এর প্রতিস্থাপনে হাইড্রোজেন একটা, তাহলে তার তুল্য সংখ্যা হবে E of HCl হবে 1। E of সালফিউরিক অ্যাসিড যদি বলি, সালফিউরিক অ্যাসিডে কয়টা প্রোটন আছে, দুইটা, তাহলে হবে 2। আমি যদি E of ফসফরিক অ্যাসিড বলি, কয়টা হবে, 3। যদি আমি এখন E of ফসফরাস অ্যাসিড H3PO3 বলি, তখন তুল্য সংখ্যা কত হবে, 2। আসলে প্রবলেমটা কোথায়, আমরা যদি আসলে এই প্রোটন কয়টা আছে সেটা দিয়ে হিসাব করি, তাহলে মাঝে মাঝে ঝামেলায় পড়ি। ঝামেলাটা কি, এই যে ফসফরাস অ্যাসিড, এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেন কিন্তু 3টা না, প্রতিস্থাপনে হাইড্রোজেন 2টা। বোঝার জন্য উপায় কি, দেখো সালফিউরিক অ্যাসিডকে আমি স্ট্রাকচারালি দেখাই, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার অনেকটা এরকম। কোন একটা অক্সো অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন বলতে বোঝায় কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে সেটা। এখানে হাইড্রোক্সিল গ্রুপ 2টা, তো 2টা হাইড্রোক্সিল গ্রুপ থাকার মানে তুল্য সংখ্যা 2, কারণ এখান থেকে 2টা প্রোটন রিলিজ হতে পারবে। ফসফরিক অ্যাসিডে কয়টা আছে, 3টা। যদি ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার তোমাদেরকে দেখাই, ধরো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার কি রকম, 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে ফসফরিক অ্যাসিডে, তাহলে 3টা হাইড্রোক্সিল গ্রুপ মানে তার তুল্য সংখ্যা হবে 3। বাট ফসফরাস অ্যাসিডে দেখো ফসফরিক অ্যাসিড চেয়ে একটা প্রোটন অক্সিজেন কম, কারণ আমি যদি একটা অক্সিজেন কমাই দিই, তারপর যদি এরকম যদি দেখাই, এখানে যদি একটা অক্সিজেন কমাই দিই একটা হাইড্রোজেনের সাথে বন্ড দেখাই, তাহলে কিন্তু যখন মিলে যায়, তাহলে এখন হাইড্রোক্সিল কিন্তু 2টা, তাহলে প্রতিস্থাপনে হাইড্রোজেন হচ্ছে 2টা। তো স্ট্রাকচার দেখে বুঝতে হবে আসলে প্রতিস্থাপনে হাইড্রোজেন যে কয়টা তার তুল্য সংখ্যা কত। তবে এটাকে বোঝার আরেকটা উপায় আছে, আরেকটা উপায় হচ্ছে যে আমি যদি সবগুলো ইরেজ করে বললাম, এটা বোঝার উপায় হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা 1 মোল অ্যাসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, মানে ক্ষমতাকৃত বিক্রিয়া যেটা সেটা। তাহলে আসলে প্রতিস্থাপনে হাইড্রোজেন যে কয়টা, সেই কয়টা হাইড্রোজেন কিন্তু হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করবে, কারণ অ্যাসিডের ক্ষারে বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে এখন সেই হিসাবে যদি আমরা করি, তাহলে সেখান থেকে লিখতে পারি যে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাই, তারপর হচ্ছে HCl, তাহলে এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেন একটা, তো আলটিমেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 1 মোল ক্ষমতাকৃত বিক্রিয়া, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, তার মানে এখানে HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এখন যদি আমি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 2টা সমতাকৃত বিক্রিয়া, এটা আমরা অলরেডি জানি, বিক্রিয়া কি সোডিয়াম সালফেট হবে আর পানি হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা তুল্য সংখ্যা পাচ্ছি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল আছে সেটা হচ্ছে HCl এর তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা সেটা হচ্ছে। সিমিলারলি ক্ষারের তুল্য সংখ্যা কি, প্রতিস্থাপনে হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যা, বাট সব ক্ষারের মধ্যে কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ থাকে না, যেটা কিন্তু প্রতিস্থাপনীয় হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেফিনেশনটা দ্বারা আলটিমেটলি ক্ষারের তুল্য সংখ্যা কি হবে, ক্ষারের তুল্য সংখ্যা হবে হচ্ছে যে 1 মোল ক্ষার সিমিলারলি যত মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তাহলে এখন সিমিলারলি আমি যদি বলি যে কি বলে, ধরো সাপোজ সোডিয়াম কার্বনেটের কথা যদি বলি, তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষারধর্মী, তার সাথে যে HCl এর বিক্রিয়া করে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাই, সোডিয়াম ক্লোরাইড পাই, সমতার সাথে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, কার্বন ডাই অক্সাইড পাবো আর হচ্ছে পানি পাবো। তো আলটিমেটলি HCl 2টা লাগতেছে দেখি, E of সোডিয়াম কার্বনেট হচ্ছে 2, E of সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে 2। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম অ্যাসিড এবং ক্ষারের তুল্য সংখ্যা সম্পর্কে। সাপোজ যদি আমি একটা মেটালের কথা বলি, অনেকেই বলে যে ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। ওকে, যোজনী দিয়েও করা যায়, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2 কারণ তার যোজনী 2, বাট HCl এর সাথে বিক্রিয়া করলে সমতাকৃত বিক্রিয়া আমরা দেখতে পাবো যে ক্যালসিয়াম ক্লোরাইড হয়, আলটিমেটলি 2 দিয়ে গুণ করতে হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেহেতু এখানে ক্যালসিয়াম 2টা HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে তার তুল্য সংখ্যা 2 আমরা ধরে নিতে পারি। এবার আসলে জারক বিজারকের তুল্য সংখ্যা। জারক বিজারকের তুল্য সংখ্যা মানে হচ্ছে যে মোট জারণ সংখ্যার পরিবর্তন। কোন একটা জারকের মোট জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে তার তুল্য সংখ্যা, এবং বিজারকের মোট জারণ সংখ্যার পরিবর্তন তার তুল্য সংখ্যা। সল্টের তুল্য সংখ্যা কিভাবে বের করবে, সল্টের তুল্য সংখ্যা বের করার উপায়, যেমন সোডিয়াম কার্বনেট একটা সল্ট, তার তুল্য সংখ্যা কত হবে, তার মধ্যে যে ক্যাটায়ন আছে ক্যাটায়নের মোট চার্জের সংখ্যা, অথবা অ্যানায়নের চার্জ, এখানে অ্যানায়নের চার্জ হচ্ছে 2-, আমরা কিন্তু সংখ্যা বের করছি, নট নেগেটিভ চার্জ পজিটিভ, এখানে জাস্ট একটা নাম্বার হিসাব করব। হ্যাঁ, তাহলে যদি ক্যাটায়নের চার্জ হচ্ছে 2 বাট মাইনাস চার্জ, ঠিক আছে, বাট তার চার্জ 2 মানে তার তুল্য সংখ্যা 2 হবে।
ধাতব তুল্য সংখ্যা ধাতব যোজনী। সো আমরা সিমিলারলি দেখো এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যাটা এক্সেল দিয়ে ডেফিনেশন করতে পারি, ডিফাইন করতে পারি, ধাতুটাকে এক্সেল এর সাথে বিক্রিয়া দিয়ে ডিফাইন করতে পারি। হ্যাঁ, লবণ অ্যাসিডিক যদি হয় সেক্ষেত্রে সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ফাইন। তো এইভাবে তুল্য সংখ্যা বের করা যায়। জারক বিজারকের তুল্য সংখ্যার ব্যাপারটা আমি পরে ক্লিয়ার করব, জারণ বিজারণ পরে আসতেছে। এখন আমরা যদি দেখো যে এখানে একটা প্রশ্ন দিচ্ছে তোমাদেরকে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ml দ্রবণে এত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মোলার ঘনমাত্রা কত? তাহলে মোলার ঘনমাত্রা S সমান আমরা জানি Sm সমান যে 1000 W/mv। এখানে 1000 W মানে 1000 আছে, তার সাথে W কত 10.6 আর M কত 106, E কত এখানে মিলিলিটারে বলা আছে 200 ml। তাহলে কাটাকাটি করো, নিচে উপরে 5 থাকতেছে, নিচে কাটাকাটি উপরে কাটাকাটি করলে আসলে উপরে হলো তোমার 0.1, কারণ আলটিমেটলি আসলে 0.5 মোলার। সেটা হচ্ছে অ্যানসার। ওকে, ঢাকা ইউনিভার্সিটি এটা প্রশ্ন ছিল কোন এককালে। এখন হচ্ছে যে পার্সেন্টেজ দ্রব্য বা দ্রবণ। পার্সেন্টেজ দ্রব্য বা দ্রবণ বলতে আসলে কি বোঝায়? পার্সেন্টেজ দ্রব্য বা দ্রবণ বলতে বোঝায় ধরো যে x% দ্রব্য বা দ্রবণ। দ্রব্য বা দ্রবণ বলতে বোঝাচ্ছে যে আমরা উপরে দ্রব্য নিব, দ্রবণকে দিব নিচে। সাপোজ যদি আমি বললাম যে 5% W/W, মানে আমি যেটা যদি এটা বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যের ভরটা আমরা W তে কাউন্ট করব, দ্রবণটাকে W তে কাউন্ট করব। মানে দ্রব্য এবং দ্রবণের এই রেশিওটা যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি তখন সেটা হচ্ছে 5 আসে। তার মানে আমি যদি 100 গ্রাম দ্রবণ নেই তাহলে তার মধ্যে 5 গ্রাম দ্রব্য থাকবে। 100 গ্রাম দ্রবণ নিলে 5 গ্রাম দ্রব্য থাকবে। তাহলে এখন আমি যদি এটাকে V/V তে প্রকাশ করি, তার মানে 100 ml দ্রবণ নিলে ধরো যে 5% V/V বলি, তার মানে 100 ml দ্রবণ নিলে 5 ml দ্রব্য থাকবে। এখন আমি কি বলি যে ধরো যে W/V পার্সেন্টেজ, তার মানে আমি যদি 100 ml ধরি, ধরো যে 5 করলাম, তাহলে 5% W/V, তার মানে যদি আমি 100 ml দ্রবণ নেই তার মধ্যে হচ্ছে কতটুকু থাকবে? 5 গ্রাম হচ্ছে দ্রব্য থাকবে। ঠিক আছে। তো এখন এই যে দ্রব্য দ্রাবকের যে কনসেন্ট্রেশনের যে কনভার্সনের যে ফ্যাক্টর গুলো, এগুলোকে যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি আমরা। ধরো আমি প্রথমটাই দেখাচ্ছি, বাকিগুলো তুমি ইজিলি বুঝবা। প্রথমটা হচ্ছে যে ধরো আমি যদি মোলার ঘনমাত্রা কত বলি, মোলার ঘনমাত্রা মানে হচ্ছে যে 1000 W/mv। তাহলে এখন আমি একটা কাজ করি, দেখো কাজটা হচ্ছে যে আমি যেটা করলাম যে আমি 10 রাখলাম, উপরে 10 রেখে একটা কাজ করলাম, তার সাথে আমি W/m করলাম, সরি W/v করলাম, ইনটু 100 গুণ করলাম। তাহলে W/v ইনটু 100 গুণ করার মানে কি আসলে? নিচে একটা m থেকে গেল। W/v ইনটু 100 মানে কি? W/v পার্সেন্টেজ। তাহলে আমি লিখতে পারি যে 10/m। W/v পার্সেন্টেজ যদি আমি x হিসেবে কাউন্ট করি, তাহলে আলটিমেটলি মোলার ঘনমাত্রা Sm সমান হচ্ছে 10x/m। তাহলে এভাবে আমি সিমিলারলি W/w কে কনভার্ট যদি করি, সেক্ষেত্রে যদি W/w আমার v টা w তে কনভার্ট হয়ে গেছে, তাহলে আলটিমেটলি দেখো উপরে একটা রো গুণ হয়ে গেছে। রো মানে কি? দ্রবণের ঘনত্ব। এখন যদি V/v করি তাহলে কি হবে? আলটিমেটলি দ্রবের ঘনত্বটা উপরে গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে ধরো V/W করে তাহলে যেটা হবে যে দ্রব এবং দ্রবণের ঘনত্ব দুটোই উপরে গুণ হবে। ঠিক আছে। তার মানে W/W মানে দ্রবণের ঘনত্ব গুণ হবে উপরে। যদি V/W V/V হয় তাহলে দ্রাবকের মানে দ্রবেরটা হবে, আর যদি V/W হয় তখন যেটা হবে যে দ্রব দ্রাবক দুটোই, মানে দ্রব এবং দ্রবণেরটা দুটোই উপরে গুণ হবে। এখন আমরা যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করি। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত। তো 10% যখন এরকম পার্সেন্টেজ বলে দেওয়া হয়, এবং পার্সেন্টেজ বলে দেওয়ার পর এখানে দেখো অন্য কোনো ভ্যালু দেয়া নেই। অন্য কোনো ভ্যালু দেয়া নেই বলতে ধরো এখানে আসলে কি দেয়া নেই, এখানে হচ্ছে ধরো যে কোনো ঘনত্ব দেয়া নেই, রো কোনো ফাংশন নাই। রো এর যদি কোনো ফাংশন না থাকে তাহলে আমরা একটু দেখলাম ফর্মুলা রো ছাড়া কোন ফর্মুলা কাজ করছে এটা। তাহলে রো ছাড়া এই ফর্মুলা কাজ করলে আলটিমেটলি আমাদের ধরে নিতে হবে এখানে বাই ডিফল্ট কি আছে W/v পার্সেন্টেজের কথা বলা। তাহলে W/v পার্সেন্টেজের জন্য যে আমরা জানি যে মোলার ঘনমাত্রা S সমান যে 10x/m। তাহলে মোলার ঘনমাত্রা S সমান যদি 10x/m হয় তাহলে 10 আর x এর মান কত 10, m কত এখানে সোডিয়াম কার্বনেট মানে 106। তাহলে আলটিমেটলি হচ্ছে যে 100/106। দ্যাট মিন্স এখানে ভ্যালুটা হবে 0.94 এরকম কিছু একটা, তো 925 এরকম আসবে অ্যানসার। তো এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছে, যে দেখো বইতেও আসছে, কুয়েটেও আসছে, কুয়েটেও আসছে, এটা বহুত কমন একটা প্রশ্ন। এবার আসলে আমরা ppm, ppb এবং ppt নিয়ে একটা আইডিয়া নিই। ppm মানে কি আসলে? 1 ppm মানে 1 মিলিগ্রাম পার লিটার। আসলে এটা কোথা থেকে আসে আমি যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি। ধরো 1 লিটার, ধরো এক পানি হচ্ছে সলভেন্ট, তাহলে 1 মিলিগ্রাম হচ্ছে 1 লিটার পানিতে। 1 লিটার পানি মানে 1 লিটার পানি মানে 1000 গ্রাম। আর 1000 গ্রাম মানে কি আসলে 1 মিলিগ্রাম উপরে থাকলো, 1000 গ্রাম মানে কি আসলে 10⁻6 মিলিগ্রাম, কারণ 1000 গ্রাম মানে 10 কিউব, গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করলে আরো 10 কিউব দিয়ে গুণ করতে 10⁻6, 10⁻6 মানে কিন্তু 1 মিলিয়ন। তার মানে 1 মিলিয়ন পানির মিলিগ্রামের মধ্যে 1 মিলিগ্রাম থাকে। তার মানে 1 মিলিয়ন পানিতে একটা পুরো একটা সাবস্টেন্স থাকে। ধরো বললাম যে আমি লেড 2+ এর এখন হচ্ছে যে 20 ppm দ্রবণ করলাম, তার মানে 1 মিলিয়ন পানির মলিকুলের মধ্যে 20টা লেড 2+ থাকবে। তো দ্যাট ইজ কল্ড 20 ppm। তার মানে 20 ppm মানে 20 মিলিগ্রাম আছে 1 লিটারে, রাইট? আচ্ছা, এখন যদি ppb বলি, মিলিয়ন আর বিলিয়নের মধ্যে পার্থক্য হচ্ছে 10 কিউবে। তাহলে এখন 1 মিলিগ্রাম পার 10⁻6 যদি হয় আমার 1 ppm, তাহলে এখন যেটা হবে
আসলে 1 মিলিগ্রাম ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 9 হবে আলটিমেটলি ppb পার্টস পার বিলিয়ন, আর 1 মিলিগ্রাম ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 12 হবে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। তো দেখো যে আসলে যত ppm থেকে নিয়ে ppb বাই ppd যত হচ্ছে ঘনমাত্রা পরিমাণ কমছে, আসলে সূক্ষ্ম সূক্ষ্ম ঘনমাত্রা প্রকাশ করার জন্য এটা এসে থাকে। এবং ঢাকা ইউনিভার্সিটি পর্যায়ে শুধুমাত্র 0 টু 0 তে না আসলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বহুবার আসছে যে পানিতে আর্সেনিকের পরিমাণ পাওয়া গেছে 0.03 গ্রাম। এখন 1 লিটার পানিতে যেটা পাওয়া গেছে তাহলে পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত, তার মানে 0.03 গ্রাম আছে 1 লিটারে। এখন আমরা মিলিগ্রামে কনভার্ট করব, তাহলে মিলিগ্রাম যেহেতু ছোট তাহলে এটাকে গুণ করব, তাহলে 0.03 ইনটু 1000 মিলিগ্রাম, তাহলে 0.03 ইনটু 1000 মিলিগ্রাম মানে আলটিমেটলি কত আসছে এখান থেকে 30 মিলিগ্রাম। তাহলে 30 মিলিগ্রাম আছে কয় লিটারে 1 লিটারে, তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা পেলাম এই আর্সেনিক দ্রবণের ঘনমাত্রা হচ্ছে ppm এর কত 30 ppm। এরকম করে ppb দিতে পারতো, ppd দিতে পারতো, সেটা আমরা ক্যালকুলেট করতে পারতাম। এখন আসলে ঘনমাত্রা ভিত্তিক ম্যাথের মধ্যে এখানে কিছু প্রবলেম দেয়া আছে যে 2.6 ml সালফিউরিক অ্যাসিড এবং তার মোলার মাস বলে দেয়া আছে 98, তার ডেনসিটি মানে ডি বলে দেয়া আসলে তার ঘনত্ব বলে দেয়া আছে রো আর কি, আসলে দ্রবের ঘনত্ব রো। আচ্ছা, দেন হচ্ছে বলে দেয়া আছে যে পানিতে মিশিয়ে 500 ml দ্রবণ করে, তাহলে দ্রবণের আয়তন হচ্ছে v ml এ, ml হচ্ছে 500 ml, w অফ সালফিউরিক অ্যাসিড মানে দ্রব, ভলিউম দেয়া আছে হচ্ছে 2.67 ml, ঠিক আছে। বাট w অফ সালফিউরিক অ্যাসিডটা কত আসছে, তার যে কোনো আমরা ফর্মুলা জানি যে রো ইকুয়াল m বাই v, তাহলে আমি যদি হচ্ছে যে m বাইর করতে চাই মানে ভর বের করতে চাই রো আর v গুণ করতে হবে, তার মানে এখানে 2.67 ইনটু তার ডেনসিটি কত 1.83, তাহলে এখান থেকে আমরা পাবো কত 4.8861 গ্রাম। আচ্ছা, সিমিলারলি আমি যদি হচ্ছে যে w অফ দ্রবণ বাই করি, তাহলে w অফ দ্রবণ কত হচ্ছে, দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.03, তাহলে 500 ইনটু 1.03, তাহলে এখান থেকে আমরা কত পাবো আসলে 515 গ্রাম। ওকে, নাইস। এবার আমরা এই 515 গ্রাম পাইলাম, তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাকে বের করতে বলছে মোলার ঘনমাত্রা, তাহলে মোলার ঘনমাত্রা sm সমান আমি জানি যে 1000 w বাই mv, তাহলে 1000 w বাই mv যদি হয়, এখানে আমার m কত সালফিউরিক অ্যাসিডের 98 বলে দিয়েছে প্রশ্নে, v কত, v হচ্ছে 500 ml দ্রবণের ভর 1000 w, তাহলে 1000 ইনটু w কত 4.8861, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা অ্যানসার পেয়ে যাবে মোলার ঘনমাত্রা কত। দেন তোমাকে বলছে নরমালিটি বের করতে, তুমি জানো যে মোলার ঘনমাত্রা নরমালিটি মানে মোলার ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা, একটু আগে দেখো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে মোলার ঘনমাত্রা এখানে না বসাই দিবা, তাহলে তুমি নরমালিটি পেয়ে যাবে। মোলালিটি যদি বের করতে বলে, মোলালিটি মানে কি ছিল 1000 ইনটু দ্রবের ভর, দ্রবের ভর কত এখানে 4.8861, রাইট, ডিভাইডেড বাই এখানে আছে আমার কি m আসবে, m কত 98, আর দ্রবণের ভর কত ছিল, দ্রবণ হচ্ছে 515, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি মোলালিটিতে এসে একক পেয়ে যাবো। একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু বলে দিই যে মোলালিটি এবং মোলারিটির মধ্যে কোনটা ব্যবহার করা উত্তম। মোলালিটি এবং মোলারিটির মধ্যে আসলে আয়তনের সাথে সম্পর্কিত হচ্ছে মোলারিটি, আর তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তিত হয়, তো তাপমাত্রা পরিবর্তন হলে আয়তন পরিবর্তন হয়ে যাবে, তখন হচ্ছে আমার মোলার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তো মোলালিটিতে কিন্তু আমার তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, কিন্তু মোলালিটিতে আয়তন আমরা ভর নিয়ে কাজ করতেছি, আলটিমেটলি আমার সেখানে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না, টেম্পারেচার চেঞ্জের সাথে ভরের চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো তাইলে সেক্ষেত্রে মোলালিটি ব্যবহার করা উত্তম। এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষাতে কোনটি ব্যবহার করা উত্তম, মোলালিটি, মোলারিটি, নরমালিটি নাকি বা কোনোটিই নয়। দেন তোমাকে হচ্ছে দ্রবণটির w বাই v পার্সেন্টেজ বের করতে, তাহলে আমরা অলরেডি জানি যে s সমান আমরা যদি 10x বাই m বসাই, তাহলে আমরা কি পাবো, x হচ্ছে কত w বাই v পার্সেন্টেজ, তাহলে s তো আমি জানি, এখান থেকে s বের করে নিচ্ছি, তাহলে আমি m এর মান বসাই দেব, তাহলে x পেয়ে যাব w বাই v, আর w বাই w বের করতে গেলে কি করতে হবে, ভর বাই ভর, যদি w বাই w করতে গেলে রো গুণ হবে, আর এখানে v বাই v করতে গেলে কি হবে, দুইটা রোই গুণ হবে। সো আলটিমেটলি ওই জিনিসটা সরি v বাই v হলে জাস্ট খালি দ্রবের ঘনত্ব গুণ হবে, হ্যাঁ, আর w বাই w হলে যেটা হবে যে দ্রাবকের ঘনত্বটা গুণ হবে, সেটা হচ্ছে আগের স্লাইড দেখবা, দেখলে করে ফেলতে পারবা। জাস্ট এখানে রো গুণ হবে, হয় রো দ্রবের হবে নাহলে দ্রাবকের হবে নাহলে দুটোই গুণ হবে, সেটা করে আলটিমেটলি এই জিনিসটা বের করা পসিবল। এখন আসলে ঘনমাত্রা বিষয়ক গাণিতিক গণনার মধ্যে আমরা যদি এখানে দেখি পরবর্তীতে আসে যে টাইট্রেশন এবং আয়তন মাত্রিক সমীকরণ, ঠিক আছে। টাইট্রেশন এবং আয়তন মাত্রিক সমীকরণে টাইট্রেশন সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া আছে, টাইট্রেশন কি কিভাবে করে সেটা নিয়ে কিছু বললাম না। তোমরা জানো যে ওখানে বুলেটে একটা কোন একটা কি বলে অজানা ঘনমাত্রার কোন একটা দ্রবণ নেওয়া হয়, কনিক্যাল ফ্লাস্কে জানা ঘনমাত্রা নেওয়া হয়, বুলেট থেকে হচ্ছে আমরা এর মধ্যে একটা ইন্ডিকেটর অ্যাড করি, বুলেট থেকে সলিউশন অ্যাড করলে আলটিমেটলি কালার চেঞ্জ হয়, দেখো এখানে কালারলেস ছিল এবং পরবর্তীতে আমার রিয়েজেন্ট অ্যাড করার পরে কালার চলে আসে এখানে পিঙ্ক কালার, তো কালার চলে আসে কারণে টাইট্রেশন সেই বিন্দু নির্ধারণ করা হয়।
যাক অ্যাডিশনের কিছু জিনিস একটু তোমাদেরকে দেখতে হবে। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে টাইট্রেশনের শেষ বিন্দু নির্ধারণ করে। ইন্ডিকেটর কত ধরনের হয়, হ্যাঁ, এবং টাইট্রেশনের কত ধরনের ক্লাসিফিকেশন আছে। টাইট্রেশন হচ্ছে অম্লক্ষার ভিত্তিক হতে পারে, জারণ বিজারণ ভিত্তিক হতে পারে, অধ্যক্ষেপণ টাইট্রেশন হতে পারে, কলোরিমেট্রিক হতে পারে, হ্যাঁ। তো এই ধরনের নানান ধরনের টাইট্রেশন আছে বা কমপ্লেক্সিমেট্রিক টাইট্রেশন আছে। অত কিছু তো আর তোমাদের নাই, তোমাদের বইতে শুধুমাত্র ধরো যে অম্লক্ষার টাইট্রেশন আছে আর হচ্ছে যে তোমার কি বলে জারণ বিজারণ ভিত্তিক টাইট্রেশন, সেটাই আমরা দেখবো। তো জারণ বিজারণ ভিত্তিক টাইট্রেশন গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিকেটর হিসেবে, যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অটো ইন্ডিকেটর হিসেবে কাজ করে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা রিঅ্যাকশন হলে রিঅ্যাকশনের পরে প্রোডাক্ট নিয়ে ইন্ডিকেটর হিসেবে কাজ করে। বাট অম্লক্ষার ভিত্তিক টাইট্রেশনের ক্ষেত্রে ইন্ডিকেটর হিসেবে আমরা হচ্ছে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, হ্যাঁ, বা মিথাইল কি বলে মিথাইল রেড বা ফেনফথিলিন, হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের ইন্ডিকেটর আমরা ব্যবহার করে থাকি। তো ইন্ডিকেটর গুলো আসলে একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জে তারা কাজ করে। কোন ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জ কত? যেমন আমরা যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের কথা বলি, তাহলে যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা যায়। উইক অ্যাসিড উইক বেজের ক্ষেত্রে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা যায় না। আবার স্ট্রং উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেজ যদি হয়, তখন কিন্তু শুধুমাত্র মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড গুলো ব্যবহার করা যায়। আবার যদি হচ্ছে যে স্ট্রং অ্যাসিড মানে স্ট্রং অ্যাসিড উইক বেজ হয়, তখন হচ্ছে উইক অ্যাসিড যদি হয় তখন ফেনফথিলিন ব্যবহার করতে হয় উইক অ্যাসিড এবং স্ট্রং বেজের ক্ষেত্রে। আর স্ট্রং অ্যাসিড যদি হয় প্লাস উইক বেজ, সেক্ষেত্রে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেডটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয়। এদের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেডটা অ্যাপ্লিকেবল হয়। এই জিনিসগুলো একটু দেখবে এবং তারা কত পিএইচ রেঞ্জে কাজ করে সেটা একটু দেখবা। এবার আসো অম্লক্ষার ভিত্তিক এই জারণ বিজারণ ভিত্তিক অঙ্ক করার জন্য যে শর্টকাটটা আমরা ফলো করব ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সামের জন্য, সেটা হচ্ছে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সামেশন। সেটা হচ্ছে জারক সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সামেশন অফ বিজারক। অথবা আমি যদি অ্যাসিড ইউজ করি তাহলে অ্যাসিডের সাথে ক্ষারক আসবে, ক্ষার আসবে, অথবা ধাতু আসবে। তার মানে ক্ষারক ক্ষার বাদে তো সবাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি যদি ধরো এরকম কিছু ম্যাথ তোমরা হয়তো করছো, ধরো কোন একটা ধাতু আছে, ধাতুর ওই যে এটা হলো একটা ধাতু ডাব্লিউ অফ জিঙ্ক, এটাকে প্রশমিত করার জন্য তার মধ্যে HCl অ্যাড করেছিল নির্দিষ্ট পরিমাণ, ধরো 20 ml 0.1 মোলার অ্যাড করার পর অতিরিক্ত অ্যাসিড হয়ে গেছে। অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য তার মধ্যে আবার 10 ml 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হলো। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হলো। তাহলে এখন বলছো তোমার ধাতুর ভর বের করতে হবে। সেখানে দেখা যায় সোডিয়াম জিঙ্কটাও HCl এর সাথে বিক্রিয়া করছে আর অতিরিক্ত HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে। তাহলে একাধিক ক্ষার বা ক্ষারক বা ধাতুর মধ্যে ওই যে এই রেঞ্জের মধ্যে পড়ে একাধিক জিনিস। তাহলে যেটা করতে হবে, এই ধাতুর মোল সংখ্যা এবং তুল্য সংখ্যাকে গুণ করে এই যে একটা ক্ষার তার সাথে তার মোল সংখ্যা তুল্য সংখ্যার সাথে আসলে যোগ করতে হবে, তার মানে সামেশন করতে হবে। এখন আমি যদি সিমিলারলি বলতাম যে অ্যাসিড আমি দুটোই ইউজ করতে, অ্যাসিড একটার ক্ষেত্রে সেম করতাম, জারক বিজারকের ক্ষেত্রে সেম, মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে। আমরা জানি তুল্য সংখ্যা কি জিনিস, মোল সংখ্যা কিভাবে বের করে সেটাও জানি। এবার আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, একটা প্রবলেম যদি সলভ করে ধরো বললো যে এক টুকরা ম্যাগনেসিয়ামকে 60 সেন্টিমিটার, আচ্ছা আমরা আগের ম্যাথের মধ্যে এরকম একটা ম্যাথ এখানে আছে করব, সেটা হচ্ছে এক টুকরা ম্যাগনেসিয়ামকে 60 সেন্টিমিটার কিউব m/10 HCl দ্বারা দ্রবীভূত করা হলো। দ্রবণের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে 10 সেন্টিমিটার কিউব m/10 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলে ম্যাগনেসিয়ামের টুকরা ভর কত? তাহলে আমার সূত্র হচ্ছে কি মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইকুয়াল মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা অফ ক্ষার বা ক্ষারক। তাহলে এখানে দুটো জিনিস কাজ করছে, এক হচ্ছে ম্যাগনেসিয়াম আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারা হচ্ছে এক দলের আর HCl হচ্ছে এক দলের। তাহলে আমি শুরুতে লিখবো HCl এর মোলার ঘনমাত্রা মানে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। এখন মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার এই ম্যাথ করতে গেলে আমাদেরকে দুটো জিনিস ফলো করতে হবে। এখানে দেখো মোল মান হচ্ছে W/M, M হচ্ছে মোলার ভর, কারণ এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা সলিড, ম্যাগনেসিয়ামের টুকরা। তাহলে আলটিমেটলি এখানে W হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর হবে, M হচ্ছে মোলার ভর ম্যাগনেসিয়ামের। আচ্ছা এখানে দেখো HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলা আছে তাদের ভলিউম দেয়া আছে এবং S * V, তার মানে S * V লিটারে যদি সেটাকে আমরা মোল হিসেবে প্রকাশ করতে পারি। বাট মাথায় রাখতে হবে এটা যদি মোল হয় W/M, এখানে M সমান S * V, এটা অবশ্যই লিটারে কনভার্ট করে লিখতে হবে এবং অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। ধরো আমি যদি থেকে ম্যাগনেসিয়াম টুকরার কথা না বলতাম, সেক্ষেত্রে কিন্তু তুমি চিন্তা করতে যাচ্ছ এখানেও মিলিলিটার এখানেও মিলিলিটার, মানে সেন্টিমিটার কিউব। তাহলে আলটিমেটলি দুই পাশে যখন বসাবে, এক পাশে অ্যাসিড আর এক পাশে বেস, সেক্ষেত্রে কিন্তু আসলে এদেরকে লিটারে কনভার্ট করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ অবশ্যই প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে তুমি না করলেও পারো লিটারে কনভার্ট করতে। বাট এটা মাথায় রাখতে হবে যে কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে, যেমন এই ম্যাথটার ক্ষেত্রে তুমি যখন ম্যাগনেসিয়ামের ভরটাকে মানে মোলটাকে W/M লিখবা, তখন কিন্তু তোমাকে অবশ্যই ওইটাকে S * V, এটা কিন্তু লিটারে বসাইতে হবে। এখন তুমি যদি ওই যে দুই পাশে মিলিলিটার আছে হিসাব করে বসাবে, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভুল করে বসে থাকবে, পরীক্ষায় কিন্তু এই ভুলটাই হয় আসলে। এইজন্য এই ম্যাথটা আমরা এখানে দেখাচ্ছি তোমাকে। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী আমি আগে লিখবো যে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা বের করতে গেলে যেটা করতে হবে, অ্যাসিডের আয়তনকে 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে তার আয়তন লিটারে ইনটু ঘনমাত্রা 0.1, মানে আসলে m/10 মানে 0.1 ডেসিমোলার যেটাকে বলে, সমান। যেহেতু একটা অ্যাসিড তাহলে সামেশন করার কিছু নাই। এবার আসো ম্যাগনেসিয়ামের টুকরার কথা। ম্যাগনেসিয়ামের টুকরা আমি ধরলাম এই যে ম্যাগনেসিয়াম টুকরা, তার ভর হচ্ছে W, তাহলে W অফ ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই তার কি আসবে এখানে, তার হচ্ছে মোলার ভর আসবে। এখন ম্যাগনেসিয়ামের মোলার ভর কত? 24।
তাহলে মোল লিখে ফেললাম ম্যাগনেসিয়ামের। এখন মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা আসলে, তাহলে এখানে আমি কিন্তু দেখো একটা ভুল করে আসছি, আমি কিন্তু HCl এর তুল্য সংখ্যা গুণ করে নিই এখানে। তাহলে মোল সংখ্যা লিখলাম, তুল্য সংখ্যা কত HCl এর 1, আর ম্যাগনেসিয়ামের মোল সংখ্যার সাথে তার তুল্য সংখ্যা গুণ করতে হবে। ম্যাগনেসিয়ামের মোল সংখ্যার সাথে তুল্য সংখ্যা আমরা গুণ করব, ম্যাগনেসিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে দুই মোলের সাথে, সেটা আমরা বিক্রিয়া দেখলে বুঝবো। বাট যখন আমি অ্যাডমিশন এক্সাম দিব তখন আসলে আমার বিক্রিয়া লিখে বের করার সময় নেই। ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, তাহলে তার তুল্য সংখ্যা 2। এই যে মোল সংখ্যাটা তুল্য সংখ্যা ম্যাগনেসিয়াম লিখলাম, এটার সাথে এখন আমি কি করব, সামেশন করব, মানে যোগ করব কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম হচ্ছে 10, তাহলে 1000 কে ভাগ করলে লিটারে কনভার্ট হলো, তার সাথে তার মোলার ভর হচ্ছে, সরি তার মোলার ভর মাত্র 1 আর তার তুল্য সংখ্যা 1। তাহলে এখান থেকে আমি ইজিলি W অফ ম্যাগনেসিয়াম কত পাওয়া যাব, রাইট? আচ্ছা, তো এইভাবে আমরা চাইলে হচ্ছে এখান থেকে যেটা করতে পারি যে ম্যাগনেসিয়ামের টুকরো ভর আমরা বের করে ফেললাম। ওকে, এই ম্যাথটা করা গেল। এখান থেকে আলটিমেটলি তোমরা হয়তো ম্যাগনেসিয়ামের টুকরো ভর পাবো 0.06 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে 0.06 গ্রাম। ওকে ফাইন। ও WMG, MG মানে ম্যাগনেসিয়াম, আসলে MG মানে অন্য কিছু না। এবার আসলে জারণ বিজারণ এবং জারণ সংখ্যা নির্ণয় ভিত্তিক সমস্যা। জারণ বিজারণ বিক্রিয়াতে এখানে দেখো কপার সালফেট ছিল, এটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে কপার এবং জিঙ্ক সালফেটে কনভার্ট, জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। তো এখানে কপার সালফেটে কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, জিঙ্কের মধ্যে অক্সিডেশন স্টেট জিঙ্কের 0, কপারের অক্সিডেশন স্টেট এখানে 0 আর এখানে জিঙ্কের +2। তাহলে কপার দেখো +2 থেকে 0 তে কনভার্ট হলে জিঙ্ক হচ্ছে 0 থেকে +2 তে কনভার্ট হলো। তার মানে কপার দুটো ইলেকট্রন রিলিজ করে কপার 2+ হইলো, আর জিঙ্ক, সরি আসলে কপার ঘটনাটা এরকম, আমি ভুল লিখছি, জিঙ্ক আসলে এখানে ইলেকট্রন রিলিজ করছে। কপার কিন্তু আসলে +2 থেকে 0 হওয়ার মানে কপার ইলেকট্রন গ্রহণ করছে, কপার ইলেকট্রন খাইছে। তার মানে জিঙ্ক ইলেকট্রন রিলিজ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে, কপার 2+ সেই দুটো ইলেকট্রন কে কপারে কনভার্ট হয়েছে। তাহলে এখানে আমি যদি রিঅ্যাকশনটাকে সমতা করে দিলে ইলেকট্রন দুটো কাটা যায়, জিঙ্ক প্লাস কপার 2+ উৎপন্ন হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। এখানে দেখো সালফেট শুরুতে ছিল -2, পরে -2, আলটিমেটলি সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই। যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই, তার মানে এখানে সালফেট হচ্ছে কিনা 10 আয়ন। তাহলে আমি যখন এর মধ্যে 10 আয়ন অ্যাড করি, তাহলে জিঙ্ক তার সাথে যদি কোনো আয়ন নাই, এটা নিউট্রাল, তাহলে তার কাছে কোনো আয়ন আসবে না। কপার যদি +2 ছিল, তার সাথে সালফেট আসবে, জিঙ্ক +2 তাহলে তার সাথে সালফেট আসবে, আলটিমেটলি এটার সাথে কপার, তার মানে আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। তো জারণ সংখ্যা নির্ণয় করার মেথডটা হচ্ছে আসলে যে টোটাল চার্জ কার মধ্যে কত তার, সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। যেমন হচ্ছে যে প্রথম জিঙ্ক, জিঙ্কের মধ্যে দেখো যে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, তার মানে তার মধ্যে কোনো চার্জ আছে, তার টোটাল চার্জ 0, দ্যাট মিন্স তার জারণ সংখ্যা হচ্ছে 0। তো জারণ সংখ্যা বের করার জন্য আসলে জারণ সংখ্যার একটা কনসেপ্ট আছে, যেমন পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এর পেছনে কনসেপ্টটা হচ্ছে যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ড, এই বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন অক্সিজেনের নিজের, আর একটা হচ্ছে হাইড্রোজেনের। বাট বন্ড ইলেকট্রন যদি অক্সিজেন তার নিজের দিকে টেনে রাখে, এটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। অক্সিজেন নিজের দিকে আংশিকভাবে ইলেকট্রন নিজের দিকে টেনে রাখছে, দ্যাট ইজ অক্সিজেনের এখানে একটা ডেল্টা মাইনাস দিব। কেন? কারণ দুটো ইলেকট্রন টানছে, যদিও দুটো টানছে, আংশিকভাবে একটাকে টানছে হাইড্রোজেনের, আর একটা নিজের, তো নিজেরটা তো নিজের কাছে রইলই, যেহেতু হাইড্রোজেনটা আংশিকভাবে সে নিজের কাছে টানছে, তাহলে এই জন্য এটাকে আমরা একটা ডেল্টা মাইনাস দেব। সিমিলারলি এই বন্ডের জন্য একটা ডেল্টা মাইনাস, তাহলে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন ডেল্টা মাইনাস, তার মানে এর মধ্যে ডেল্টা মাইনাস দুইটা, দ্যাট মিন্স তার জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের +1, এখানে +1। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলি, এখানে দেখো হাইড্রোজেন বন্ডের জন্য ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস এটা আমরা বুঝতেছি, ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন ডেল্টা মাইনাস। বাট এখানে বন্ড কিন্তু অক্সিজেন অক্সিজেনের নিজেদের মধ্যে বন্ড, তো দুজনের দরিদ্রাত্মকতা সমান, তো আলটিমেটলি তাদের বন্ড ইলেকট্রন কোনো দিকে যাবে না, না গেলে পরে তাদের মধ্যে কোনো চার্জও ক্রিয়েট হবে না। তাই পারঅক্সাইডে আমরা বলি যে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তো জারণ সংখ্যা বের করার টেকনিক হচ্ছে আসলে বন্ড দেখে, তার স্ট্রাকচার দেখে, তার মধ্যে ইলেকট্রন আদান প্রদান, মানে সরি ইলেকট্রন নেগেটিভিটির উপরে ভিত্তি করে কে কার দিকে ইলেকট্রন টেনে রাখছে সেটার উপরে ভিত্তি করে তার মধ্যে কয়টা ডেল্টা মাইনাস হলো, কয়টা ডেল্টা প্লাস হলো, তার উপরে ভিত্তি করে জারণ সংখ্যা ডিটারমাইন করা হয়। এবার আসলে জারক এবং বিজারকের বিক্রিয়ার সমতাকরণ করতে গেলে আসলে আমরা তাদের তুল্য সংখ্যার কথা বলছিলাম, তুল্য সংখ্যার ব্যাপারটা বুঝতে পারবো। যেমন এখানে কিছু চার্টের মধ্যে করে খুব সুন্দর করে কিছু জিনিস দেওয়া আছে, যেমন দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 2+ কনভার্ট হয়, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, তার মানে অক্সিজেন এবং পটাশিয়ামের কোনো চেঞ্জ হয় না, ওদের জারণ সংখ্যা যা ছিল তাই থেকে যায়। এবং এটা হচ্ছে একটা জারক, জারকের জারণ সংখ্যা আসলে কমে, কারণ জারকের বিজারণ ঘটে। পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের +6 আর এখানে একটা ক্রোমিয়ামের +3, তাহলে দেখো +6 থেকে +3 হচ্ছে। এই যে পটাশিয়াম KXO3 আসলে এটা হচ্ছে হ্যালোজেন, এখানে দেখো যে তার জারণ সংখ্যা কত, তার জারণ সংখ্যা হচ্ছে এখানে +5, +5 থেকে -1 হচ্ছে, তার মানে সেই ইলেকট্রন আসলে খাচ্ছে, গ্রহণ করছে। এখানে 0, এখানে -1, এখানে দেখো পারঅক্সাইডে -1, এখানে হচ্ছে -2। তো সিমিলারলি জারকের বিজারণ ঘটে, কারণ সেই ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারকের জারণ ঘটে, যেমন এখানে আয়রন 2+,
সেটা হলো +3, যেমন এখানে -1 ছিল, এটা হলো 0 হয়ে গেল, এখানে ছিল -2, এখানে হলো 0, এখানে সিঙ্গুলার হচ্ছে +2, এখানে হলো +4, আলটিমেটলি বাড়ছে, এখানে অক্সিজেনিক অ্যাসিড হলো +3, কার্বন ডাই অক্সাইড +4, সিমিলারলি পটাশিয়াম এটা -1 আর আয়রন 0, এটা কাজে লাগবে একটু পরে। থায়োসালফেট হচ্ছে হলো 2 আর এখানে হচ্ছে 2.5, তো জারণ সংখ্যার এখানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর এখানে হচ্ছে হ্রাস পাচ্ছে। তো জারক আর বিজারকের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে নিচে লেখা আছে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাগনেট টুতে কনভার্ট হয়। তো আমরা এখানে একটা জারণ বিজারণ দিকের সমতাকরণ দেখবো এবং সমতাকরণটা আসলে আমরা শর্টকাট প্রসেসে দেখবো, কারণ আমার হচ্ছে অ্যাডমিশন এক্সামে আসলে আমার পক্ষে ম্যাথ করতে গেলে বা যে কোনো ধরনের সমাধান করতে গেলে শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করতে হবে, কারণ সময় খুব কম। শর্টকাট মেথড বলতে কি, শর্টকাট মেথডটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমরা যখন এই পার্টটা দেখবে খুবই 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 কনসেন্ট্রেশন দিয়ে দেখবে। দেখো এখানে আয়রনের হচ্ছে জারণ সংখ্যা +2 ফেরাস সালফেটে, পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের +6, বাট ক্রোমিয়াম কিন্তু হচ্ছে দুইটা। আচ্ছা, এখন আমরা একটু আগে দেখলাম যে জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে সেটা হচ্ছে আলটিমেটলি ক্রোমিয়াম 3+ কনভার্ট হয়, তাহলে ক্রোমিয়াম 3+ কনভার্ট হয়। ক্রোমিয়াম 3+ লিখলাম, বাট ক্রোমিয়াম 3+ আলটিমেটলি প্লাস আছে, সে কিন্তু মাইনাসের সাথে যুক্ত হবে। এখানে মাইনাস বলতে কি আছে, সালফেট এর -2, তো সালফেটের সাথে মিলে সে ক্রোমিয়াম সালফেট বানায় ফেলবে, তাহলে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম 3 সালফেট যেটা সেটা আমরা লিখলাম। এখন এখানে এসে দেখো যে ফেরাস সালফেট, ফেরাসটা আলটিমেটলি কনভার্ট হয় ফেরিকে, তাহলে ফেরাস যদি ফেরিকে কনভার্ট হয় তাহলে বানাবে ফেরিক সালফেট Fe2SO4, রাইট? আচ্ছা, তাহলে যদি Fe2SO4 হয় গেল। এখন হচ্ছে জারকের যে অক্সিজেন আছে, জারকের অক্সিজেনটা বানায় পানি, জারকের অক্সিজেন বানায় পানি, জারকে আরেকটা ক্যাটায়ন আছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম সালফেট মিলে বানাবে পটাশিয়াম সালফেট। তো এইভাবে আমাদেরকে যেটা করতে হবে, জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখে দেখে প্রোডাক্টগুলো কি করে সেগুলো মাথায় রেখে করতে হবে। এখন এই ধরনের বিক্রিয়া মাঝে মাঝে আসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, যে বিক্রিয়াটা দিয়ে বলে সমতা করো, সমতা করে সহগগুলো না যায় না, সহগগুলো কত সেটা লিখতে বলে। হ্যাঁ, তো সহগগুলো কত লিখতে বলে সেটা আমরা কিভাবে বের করবো সেটা আমি দেখবো, সেটাও দেখাচ্ছি। এখন দেখো পটাশিয়াম ডাইক্রোমেটে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6 থেকে হচ্ছে +3, তাহলে একটা ক্রোমিয়ামের পরিবর্তন হচ্ছে 3, দুইটা ক্রোমিয়াম আছে পটাশিয়াম ডাইক্রোমেটের এক অনুপাতে, তাহলে পরিবর্তন 6, তাহলে জারকের জারণ সংখ্যার মোট পরিবর্তন 6, এটাই জারকের তুল্য সংখ্যা। আর জারকের জারণ সংখ্যার মোট পরিবর্তনটা হবে বিজারকের সহগ। বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কত, +2 থেকে +3, এখানে +3, তাহলে একটা ফেরাস সালফেট আয়রন আছে একটা, তাহলে একটার পরিবর্তন হচ্ছে 1, তাহলে এটা হবে পটাশিয়াম ডাইক্রোমেটের সহগ। আর বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন হবে বিজারকের তুল্য সংখ্যা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ই অফ পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6 আর ই অফ ফেরাস সালফেট কত হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে আমি সহগ হিসেবে লিখলাম এখানে 1 আর ওখানে লিখলাম 6, তো আমি দেখি এখানে আয়রন আছে 6টা, তাহলে এই পাশে 3 দিয়ে গুণ করো, মিললো। পটাশিয়াম আছে 2টা, তাহলে এখানে পটাশিয়াম 2টা আছে, মিললো। আচ্ছা, ক্রোমিয়াম কটা 2টা, এখানেও 2টা আছে, মিললো। আচ্ছা, জারকের সামনে 1 আছে, তাহলে জারকের অক্সিজেন কত হলো 7 থেকে 7, তাহলে পানি হবে 7টা, কারণ একটা পানিতে একটা অক্সিজেন, 7টা পানিতে 7টা অক্সিজেন। এখন দেখো সালফেট সমতা করো, এখানে একটা সালফেট, এখানে 3 3 9টা সালফেট, 9 কে 10টা আর এখানে 3টা, 10 3 13, তাহলে মোট ডান পাশে 13টা সালফেট, বাম পাশে দেবে 13টা। ফেরাস সালফেট অলরেডি আছে কয়টা, 6টা, লাগবে 7টা, 7 দাও, দেখো 7 2 7টা সালফেট, 7 13, আর এখানে 7 2 গুণ 14টা হাইড্রোজেন, এখানে দুটো মিলে 14টা হাইড্রোজেন, তাহলে মিলে গেল। তাহলে এই যে বিক্রিয়াটা সমতা হলো, পরীক্ষা কিন্তু তোমাকে এই সহগগুলো কত সেটা জানতে চাইতে পারে। আবার এটাকে কঙ্কাল সমীকরণ দিয়ে দেখায়। কঙ্কাল সমীকরণ আসলে কি, আসলে 10 বাদ দিয়ে সালফেটটা বাদ দিলে সমীকরণ, এবং সালফেট এবং পটাশিয়াম গুলো বাদ দিলে সমীকরণটা কেমন থাকে। কেমন হয় সমীকরণটা দেখো, Cr2O7, দুইটা পটাশিয়াম বাদ দিলে 2 চার্জ হবে, বাট সামনে সহগ হবে 1। এখন প্রোটন যদি সালফেট বাদ দিলে থাকে প্রোটন, 7 2 14, 14টা প্রোটন প্লাস 6টা ফেরাস সালফেট বাদ দিলাম, তাহলে ক্রোমিয়াম সালফেটের যদি সালফেট বাদ দিলে ক্রোমিয়াম 3+, বাট ক্রোমিয়াম 3+ এখান থেকে ক্রোমিয়াম 3 কটা 2টা, তাহলে সামনে 2 দিয়ে গুণ করো। সিমিলারলি 3Fe2+ আসলে Fe3+, বাট আসলে 3টা হবে না, হবে 6টা, 3 2 6, পটাশিয়াম 2টা 2K+, আর পানি 7টা, বাট পানি আসলে 10 আয়ন, কঙ্কাল সমীকরণে পানি থাকবে, অবশ্যই থাকবে, সালফেট বাদ দিয়ে 7টা পানি। তাহলে এখন পরীক্ষায় তোমাকে যেটা করতে পারে, এই বাম পাশের সহগগুলো যে ডান পাশে গুলো জানতে পারে, অথবা ডান পাশ দিয়ে বাম পাশে গুলো জানতে পারে, অথবা এই সমীকরণটা দিয়ে তোমাকে এই পাশে কি চিত্রণ বলে প্রোডাক্ট, এবার বলো যে সহগগুলো কি হতে পারে সেটা দেখো, বা প্রোডাক্ট লিখে দিয়ে বলো সহগগুলো কিভাবে দেখো। এই পাশের সহগ দিয়ে বাম পাশ দিয়ে ডান পাশ জানতে চাইবে, ডান পাশ দিয়ে বাম পাশ জানতে চাইবে। ওকে, আচ্ছা, তো এরকম জারণ বিজারণ সমতা আসতে গেলে এক লাইনের সমতা করার সিস্টেম কি, জারকের মোট জারণ সংখ্যার পরিবর্তনকে বিজারকের সহগ দিবা, বিজারকের মোট জারণ সংখ্যার পরিবর্তনকে জারকের সহগ দিয়ে তোমরা এটাকে সমাধান করতে পারবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখন আমরা একটা ম্যাথ সমাধান করব। বলতে লঘু সালফিউরিক অ্যাসিডে লোহার টুকরা দ্রবীভূত, লোহার একটা তার দ্রবীভূত আছে, তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডে লোহার তার দ্রবীভূত, ধরো লোহার তার হচ্ছে এটা লোহার তার, এর ভর হচ্ছে W, এটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে, তাহলে লোহার তারা যদি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে, তাহলে এখন আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে লোহাটা মানে আয়রন
তাহলে বানাবে ফেরাস সালফেট আর তার সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস তো চলে যাবে। সম্পূর্ণ দ্রবীভূত করার জন্য আমরা যেটা করি যে এক্সেস পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিই। তাহলে এখন রয়ে গেল ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড। দেন বললো যে দ্রবণটিকে সম্পূর্ণ জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রয়োজন এত দ্রবণের এবং এত সেন্টিমিটার কিউব প্রয়োজন। তাহলে এত সেন্টিমিটার কিউব যদি প্রয়োজন হয় তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারতেছি যে ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করতে। তাহলে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের বিক্রিয়া। একটু আগে আমরা দেখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারক সংখ্যার পরিবর্তন কত, +7 থেকে +2, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, +2 থেকে হয় +3, তার মানে মোট পরিবর্তন 1, তাহলে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এখন আমি যদি একটা কাজ করি, আমি একটা সূত্র লিখে ফেলবো এরকম যে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যক ফেরাস সালফেট ইনটু সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যক পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে পারি, কারণ এখানে এটা হলো তোমার বিজারক আর এটা হচ্ছে জারক। তাহলে জারকের মোল সংখ্যা তুল্য সংখ্যা সমান বিজারকের মোল সংখ্যা তুল্য সংখ্যা, অ্যাকর্ডিং টু মোল সংখ্যা তুল্য সংখ্যা সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে আমার তো চাইছে লোহার টুকরো ভর কত বাই করতে, যাওয়ার লেখা, কিন্তু মাথায় রাখতে হবে যতটুকু লোহা এই টুকরোর মধ্যে ছিল ততটুকুই ফেরাস সালফেটে কনভার্ট হয়েছে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এখানে n অফ ফেরাস সালফেট সমান হচ্ছে যে আসলে n অফ Fe2+ সমান হচ্ছে যে n অফ আয়রন। যেহেতু আমরা আসলে যে সমতাকৃত যে মোল সংখ্যা তুল্য সংখ্যা সমীকরণটা লিখি, এটা আসলে কিভাবে আসে সেটা আমি কিন্তু তোমাদেরকে চাইলে প্রমাণ করে দেখাতে পারি। দেখো আমি যদি এখন এই যে আগের যে রিঅ্যাকশনটা ছিল সেটার ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে আমি দেখো যদি মোল সংখ্যা তুল্য সংখ্যা সূত্র লিখে এরকম করে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে n অফ পটাশিয়াম ডাইক্রোমেট যে সহগ অনুপাত সূত্র যদি লিখি, পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা ডিভাইডেড বিক্রিয়া অংশগ্রহণকৃত মোল মানে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া অংশগ্রহণকৃত মোল সংখ্যা বাই তার সহগ সমান n অফ ফেরাস সালফেট বাই তার সহগ 6। তাহলে দুটাকে গুণ করো, গুণ করলে আলটিমেটলি কি পাবা, 6 ইনটু n অফ পটাশিয়াম ডাইক্রোমেট সমান 1 ইনটু n অফ ফেরাস সালফেট। আসলে আমি যেটা পাইলাম 6 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যক জারক সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যক বিজারক। তার মানে আসলে ব্যাপারটা কোথা থেকে আসছে, ব্যাপারটা আসছে হলো মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার যে সূত্রটা সহগ অনুপাত সূত্র থেকে আসছে। তাহলে আমি যে এখানে যে মোল সংখ্যা তুল্য সংখ্যা সূত্রটা লিখবো সেটা কিন্তু আসলে সহগ অনুপাত সূত্র থেকে আসবে। তো বিক্রিয়া তো করবে ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? তাহলে এখন আমি যদি বিক্রিয়া সেইটা থেকেই যদি সূত্র লিখি তাহলে আসলে আমি এখানে ডিরেক্ট আয়রন না লিখে একটা কাজ করব, আমি লিখতে পারি মোল সংখ্যা অফ আয়রন 2+, এটাই কিন্তু আয়রনের পরিমাণ, ইনটু তার তুল্য সংখ্যা 1 সমান মোল সংখ্যা অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইনটু তার তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারি যে মোল সংখ্যা অফ আয়রন 2+ মানে Fe2+ এর ভর ডিভাইডেড বাই 55.8 তার মোলার ভর ইনটু 1 সমান এখন 50 এই যে W অফ Fe2+ এটাই কিন্তু আসলে আয়রনের ভর, ঠিক আছে? তাহলে এখন n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি তার আয়তন ইনটু ঘনমাত্রা, বাট আয়তনটাকে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। কেন করতে হবে সেটা আমি আগে বলছি, ইনটু তার মোলার ঘনমাত্রা 0.02। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা W অফ কত পাবো, W অফ আয়রন কত একটু যদি ক্যালকুলেট করি যে 98.5 divided by 1000 into 0.02 into 55.85, এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে 0.110। তার মানে W of Fe2+, এখান থেকে আমরা পাচ্ছি যে 0.110245 গ্রাম। তার মানে এত গ্রাম হচ্ছে লোহার টুকরার ভর। এখন এই অঙ্কটা আসলে একটু ভিন্ন ভাবে দিতে পারে। ধরো অঙ্কটা দিল যে লোহার টুকরার ভর ছিল যে লঘু সালফিউরিক অ্যাসিডে বললাম যে আসলে যে ধরো যে 0.5 গ্রাম ভরের একটা লোহার টুকরাকে দ্রবীভূত করা হলো, করে এই করলে দেন প্রশ্ন ছিল যে লোহারটাকে ওজন না দিয়ে বলো যে লোহার তারে ভেজালের পরিমাণ কত। তুমি তো সেম ভাবে অঙ্ক করলা, করে দেখলা পাইলা যে লোহার পরিমাণ হচ্ছে এতটুকু, তাহলে এতটুকু লোহা থাকলে বাকিটুকু হচ্ছে কি 0.5 থেকে বাকিটুকুলো ভেজাল, তাহলে বিশুদ্ধতার পার্সেন্টেজও বের করতে পারবা, সিমিলারলি তুমি তাহলে ভেজালের পরিমাণও বের করতে পারবা। তাহলে এখন যদি অঙ্কটা যদি এরকম যে লোহার টুকরার পরিমাণ হচ্ছে 0.5 গ্রাম আর বললো যে ভেজালের পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ অফ ভেজাল, তাহলে পার্সেন্টেজ অফ ভেজাল কত হইতো, ভেজাল পার্সেন্টেজ অফ ভেজাল হবে যে 0.5 মাইনাস 0.11, ধরলাম শুধু 1 মানে ধরি বা 0 নাম্বারটা না ধরি, ডিভাইড বাই 0.5 ইনটু 100। তাহলে এখান থেকে পার্সেন্টেজ ভেজাল পেয়ে যাবে, চাইলে পার্সেন্টেজ বিশুদ্ধ বের করা যাবে। ওকে, আমরা যদি এখন পরের দিকে যাই, পরের স্লাইডে বলা আছে যে আয়োডোমিটি এন্ড আয়োডিমিটি। হোয়াট ইজ আয়োডোমিটি এন্ড আয়োডিমিটি? এটা নিয়ে আমাদের অনেকের প্যাচ থাকে যে স্যার ভাই আয়োডোমিটি কোনটা আয়োডিমিটি কোনটা, আমরা প্যাচাই ফেলি। তো আসলে ইংলিশ টার্মসটা দেখলে মনে পড়া যায় আয়োজোমেট্রি, আয়োডিমেট্রি। আসলে মনে রাখার জন্য আমি যেটা বলি যে আয়োডি মানে আয়োডিন দিয়ে I2 দিয়ে পরিমাপ করা,
কি পরিমাপ করা, I2 দিয়ে পরিমাপ সোডিয়াম থায়োসালফেটের অ্যামাউন্ট। আর আয়োডু মানে আয়োডিনকে পরিমাপ করা, আয়োডিনকে পরিমাপ করা। কি দিয়ে পরিমাপ করবো আয়োডিনকে? সোডিয়াম থায়োসালফেট দিয়ে। আয়োডিনের সোর্স কি, আয়োডিন কোথা থেকে আসবে? আয়োডিনের সোর্স হচ্ছে কোন একটা জারক এবং আয়োডাইড সল্টের বিক্রিয়ায় যখন কোন একটা আয়োডিন উৎপন্ন হয় তখন সেই আয়োডিনটাকে আমরা সোডিয়াম থায়োসালফেট দিয়ে ডিটারমাইন করি। সেই প্রসেসটার নাম হচ্ছে আসলে আয়োডোমেট্রি। আর আয়োডিমেট্রি মানে আয়োডিন দিয়ে আমরা যেটা করবো সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় করব। তো এখন ধরো আমি যদি কোনো একটা রিঅ্যাকশনের কথা বলি, ধরো আয়োডিন দিয়ে সোডিয়াম থায়োসালফেট পরিমাপ করি আর আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট দিয়ে পরিমাপ করি, যেটাই করি না কারণ আলটিমেটলি রিঅ্যাকশন হচ্ছে Na2H2O3 প্লাস I2। এটা যদি সমতা করি তাহলে এখান থেকে আমরা বলবো যে আয়োডিন যেটা হয়, যে একটু আগে দেখছি থায়োসালফেট যেটা হয় যে টেট্রাথায়োনাইড H4O6 হয়, আর আয়োডিন I2 0 থেকে আয়োডাইড I মাইনাস। তাহলে এখানে সোডিয়াম থেকে সোডিয়াম আয়োডাইড হবে। সমতার সাথে দেখেন এখানে সোডিয়াম দুটো আছে এখানে, বাট এখানে কিন্তু আলটিমেটলি টেট্রাথায়োনাইড মানে H4 তাহলে সামনে যদি গুণ করো তাহলে এটা মিললো, কিন্তু সোডিয়াম এখানে দুইটা, এখানে হলো দুইটা, মিললো না। এখানে 4টা সোডিয়াম, তার মানে আমার 4টা সোডিয়াম দরকার। তো সেটা করার জন্য যেটা করবো সোডিয়াম আয়োডাইডের সামনে যদি গুণ করি তাহলে আলটিমেটলি মিলে যাবে। তো দেখো আমি একটু দেখাই যে 2 সোডিয়াম আয়োডাইড। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে সোডিয়াম টেট্রাথায়োনাইডের অক্সিডেশন স্টেট ছিল আসলে এখানে +2.5, তো আলটিমেটলি হয়েছে যে সরি 2.0 হয়েছে যে সেখানে 2.5। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বলতে পারি যে তার আসলে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, যে আসলে একটা সোডিয়াম আর যদি সালফারের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে এটা হলো 0.5 আর দুটো হলো যে 1 পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এখানে হলো তোমার হচ্ছে আয়োডিন সাথে বিক্রিয়া করছে পরে আলটিমেটলি এটাতে চলে আসছে। বাট এখানে যে জারকের সাথে আয়োডিনের বিক্রিয়া হয় সেরকম একটা যদি জারকের কথা বলি, সাপোজ যে কপার সালফেট, কপার সালফেটের সাথে যদি ধরো পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে তাহলে এখান থেকে বিক্রিয়া উৎপন্ন হয় Cu2I2, আয়োডিন উৎপন্ন হয় হচ্ছে পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে সমতা কিন্তু বিকাশ দিচ্ছে যে 4 পটাশিয়াম এখানে দিয়ে দিব, 2 সালফেট দিলে 2 কপার দিব, কারণ কপার দিতে আছে এখানে 2 কপার দিলাম, সালফেট এখানে 2টা, 2 সালফেট হলো পটাশিয়াম 4টা, তাহলে এখানে কি হবে 2 পটাশিয়াম মানে পটাশিয়াম 4টা হয়ে গেল, আয়োডিন এখানে 4টা, এখানে সামনে 2 এখানে 2টা, এখানে 2টা হয়ে গেল। তাহলে এই আয়োডিনটা এখন আমি থায়োসালফেট দিয়ে ডিটারমাইন করব। তাহলে এই যে যদি আমি এখন উৎপন্ন আয়োডিনটাকে থায়োসালফেট দিয়ে ডিটারমাইন করি, দ্যাট ইজ কল্ড আয়োডোমেট্রি। আয়োডিনকে পরিমাপ করলাম থায়োসালফেট দিয়ে, আয়োডিন কোথা থেকে আসলে একটা জারক কপার সালফেট এবং আয়োডাইড থেকে। জারকটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, ঠিক আছে, K2Cr2O7 হতে পারে বা কপার সালফেট হতে পারে। আসলে যেটা হয় কপার সালফেটের আসলে কপারের কতটুকু অ্যামাউন্ট হচ্ছে সেটা বের করতে গেলে না ডাইরেক্ট কোনো অ্যান্টিমেট্রিক মেথড নাই। এজন্য আমরা যেটা করি, কোনো একটা আয়োডিন লবণের সাথে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন করে আয়োডিনটাকে ডিটারমাইন করি, দেন হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করি। ব্যাক ক্যালকুলেশনটা পরে একটা ম্যাথের মাধ্যমে আমি দেখাবো। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখানে একটা ম্যাথ দিয়ে দেখো বলতে যে 50 মিলি কপার সালফেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়রনকে টাইট্রেট করতে এত মোল সোডিয়াম থায়োসালফেটের 35 ml প্রয়োজন। তাহলে কপার 2 প্লাস আয়রনের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে মোল সংখ্যা তুলনার সংখ্যা দিয়ে করতে গেলে একটু ভুল হওয়ার চান্স থাকে, এজন্য যেটা করবে এটার ক্ষেত্রে সূত্র লিখবা। সূত্র কি একটু আমি দেখাই দিচ্ছি। আসলে কপার 2 I2 হচ্ছে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া থেকে আলটিমেটলি কি কপার আয়োডাইড হচ্ছে আর আয়োডিন হচ্ছে প্লাস হচ্ছে পটাশিয়াম সালফেট হচ্ছে। পটাশিয়াম সালফেট দুইটা হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। মানলাম আয়োডিন উৎপন্ন হচ্ছে। তো এখান থেকে আমি লিখতে পারি দেখো যে সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম Na2H2O3 প্লাস I2, তাহলে সমতা করতে এখানে 2 দিতে হয়, একটু আগে দেখাইছি, Na2S4O6 হবে আর হচ্ছে 2টা সোডিয়াম আয়োডাইড হবে। তো এখান থেকে আমরা চাইলে সহগুণবাদ সূত্র দিয়ে কি মিলাতে পারি, দেখো যে একটা আয়োডিন মানে 2টা থায়োসালফেট আর একটা আয়োডিন মানে 2টা কপার সালফেট। তাহলে আমি লিখতে পারি যে N অফ কপার সালফেট সহগুণবাদ সূত্র বাই 2 সমান N অফ আয়োডিন বাই 1 সমান, আবার N অফ আয়োডিন বাই 1 সমান লিখতে পারি N অফ সোডিয়াম থায়োসালফেট বাই 2। এখান থেকে লিখতে পারি N অফ কপার সালফেট সমান N অফ সোডিয়াম থায়োসালফেট। কেন বললাম যদি তুমি মোল সংখ্যা তুলনার সংখ্যা দিয়ে বলো ঝামেলা করবা, ঝামেলাটা কি আসলে ঝামেলাটা হচ্ছে দেখো যে কপার সালফেট যে কপার Q প্লাস আয়োডাইডে কনভার্ট হয় পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করলে, এই জিনিস যদি মনে না থাকে পরীক্ষা হলে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আসলে +2 থেকে এখানে অক্সিডেশন নাম্বার +1 হচ্ছে। তাহলে +2 থেকে 1 মানে এখানে তুল্য সংখ্যা অফ কপার সালফেট কত, এই ক্ষেত্রে 1। সোডিয়াম থায়োসালফেট এখানে সালফারের জারণ সংখ্যা 2 আর এখানে হলো 2.5, তাহলে একটা সালফারের পরিবর্তন 0.5, তাহলে দুইটা সালফার যেহেতু আছে থায়োসালফেটে তাহলে তার পরিবর্তন 1, তাহলে থায়োসালফেটের তুল্য সংখ্যা 1। তাহলে আমি এখানে সূত্র লিখতে পারতাম যে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা 1 ইনটু তুল্য সংখ্যা মোল সংখ্যা তুল্য সংখ্যা মোল সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইভাবে লিখতে পারি, কিন্তু রিঅ্যাকশন হলে হয় কি যে বোঝাটা সুবিধা হয় যে আসলে যে পরিবর্তন +2 থেকে +1 হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমি মোল সংখ্যা তুল্য সংখ্যা দিয়ে সূত্র লিখে ফেললাম। আসলে এই রিঅ্যাকশন গুলো দেখানোর পিছনে উদ্দেশ্য আছে কারণ এই ধরনের বিক্রিয়া দিয়ে সমতা করতে পারে।
ঠিক আছে, সবগুলো মুছে দিলাম। এবার আমি সূত্র লিখলাম যে এন অফ সোডিয়াম থায়োসালফেট এটা ইনটু তার তুল্য সংখ্যা সমান ছিল এন অফ কপার সালফেট ইনটু তার তুল্য সংখ্যা। বাট মজার ব্যাপার হচ্ছে কপার সালফেটে যতগুলো তার মধ্যে কপার 2 প্লাস না ততগুলাই থাকবে, মানে তত পরিমাণ থাকবে। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি আসলে কপার সালফেট না লিখে এই জায়গায় কপার 2 প্লাসও লিখতে পারি চাইলে, কপার 2 প্লাস। তাহলে এখানে সোডিয়াম থায়োসালফেটের আমি জানি আয়তন হচ্ছে কত 35, সোডিয়াম থায়োসালফেটের আয়তন হচ্ছে 35 বাই 1000, তার মোলার ঘনত্ব হচ্ছে কত 0.15 আর তুল্য সংখ্যা 1, কপারের ভর হচ্ছে W কপার 2 প্লাস ডিভাইডেড বাই তার মোলার ভর হচ্ছে 63.5 ইনটু 1। তাহলে এখান থেকে তুমি W কপার পেয়ে যাবে। এবার আসো বিয়ার ল্যাম্বার্ট সূত্র। বিয়ার ল্যাম্বার্ট সূত্রে বিয়ার এবং ল্যাম্বার্ট দুজন আলাদা আলাদা সায়েন্টিস্ট, তারা দুজন আলাদা আলাদা সূত্র দিচ্ছে। আসলে ধরো কোন একটা সলিউশন আছে, অর্গানিক সলভেন্ট, সেই সলিউশনটাকে একটা কাভেট বা সেলের মধ্যে রাখে, যেটাকে বলে কাভেট বা সেল। এর মধ্যে আসলে আমরা যেটা করি যে কোন একটা স্পেসিফিক ল্যামডার আই নট ইন্টেন্সিটি কোন একটা লাইটকে পাস করি, পাস করলে পরে যেটা হয় যে এটা যদি ওই দ্রবণের ঘনত্ব সি হয়, যদি এই যে রাস্তাটা কিনে লাইটটা অতিক্রম করে সেটা যদি এল হয়, তাহলে সি এবং এল এর উপরে ভিত্তি করে আই নটটা কিছু পরিমাণ শোষিত হয় এবং সে যেটা নির্গত সেটা কিন্তু আই হয়। তার মানে আই ইজ লেস দেন আই নট, কারণ কিছু পরিমাণ আলো এখানে শোষিত হয়েছে। তো সেই শোষণটা যতটুকু হয় সেটাকে আসলে খুব সহজভাবে শর্টকাট ভাবে যদি বলি, সেটাকে আমরা বলি অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, যখন আমি কনসেন্ট্রেশনকে ফিক্স রাখবো। আবার এটা বলতে কে, এটা বলতে ল্যাম্বার্ট। মনে রাখার সহজ উপায় যে ল্যাম্বার্টের নামের সাথে একটা এল আছে, তাই এল এর সাথে সম্পর্ক দিচ্ছে ল্যাম্বার্ট। আর এ সমানুপাতিক সি, ঘনমাত্রা কি, দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণটার মধ্যে আসলে আমরা এই লাইটটা পাস করছি সেটা। তাহলে এখানে অ্যাবজর্বেন্স সমানুপাতিক সি, তাহলে যদি দুইটাকে একসাথে কম্পাইল করে তাহলে বলতে পারি যে অ্যাবজর্বেন্স সমানুপাতিক এলসি। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, অ্যাবজর্বেন্স সমান হচ্ছে এপসাইলন এলসি। এপসাইলনটাকে আমরা বলি মোলার শোষণ সহগ বা মোলার শোষণাঙ্ক, মোলার শোষণ সহগ। এখন দেখো অ্যাবজর্বেন্সকে আবার এভাবে প্রকাশ করা যায়, অ্যাবজর্বেন্স মানে হচ্ছে লগ আই নট বাই আই। হ্যাঁ, তো অ্যাবজর্বেন্স কিন্তু দুইটা ইন্টেন্সিটির অনুপাত, তো ইন্টেন্সিটির অনুপাত হওয়ার কারণে অ্যাবজর্বেন্সের কোনো একক নেই, এটা হচ্ছে ইউনিটলেস। ঠিক আছে। আর লগ কেন ব্যবহার করা হয় ম্যাথমেটিক্সের বা যে কোনো ক্ষেত্রে আমরা লগ ব্যবহার করেছি কোনো একটা বড় সংখ্যাকে ছোট করার জন্য বা কোনো একটা ছোট সংখ্যাকে বড় করার জন্য। ঠিক আছে, কারণ লগে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে সেই হিসাবে। তাহলে বিয়ার ল্যাম্বার্টের সূত্র বুঝলাম, সেই অনুযায়ী আমরা বললাম অ্যাবজর্বেন্স সমান এপসাইলন এলসি। এল হচ্ছে কাভেটের লেংথ। একটা প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে কোন দ্রবণের ঘনত্ব 0.1 মোলার, 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 10 সেন্টিমিটার পথ দৈর্ঘ্যের শোষণ সহগ হলে এত, মানে মোলার শোষণ হলে অ্যাবজর্বেন্স হলে এত, তার এল হচ্ছে এত, পি হলো এত। এখন বলছে মোলার শোষণ ধ্রুবক বা মোলার শোষণ সহগ যেটা সেটা বের করতে হবে, সেটাকে ধ্রুবক হিসেবে পরিচিত করা হয় অ্যাবজর্বেন্স ইকুয়াল এপসাইলন এলসি। তাহলে আমাকে বের করতে হবে এপসাইলন, এপসাইলন সমান হচ্ছে অ্যাবজর্বেন্স বাই এলসি। তাহলে এখান থেকে পাবে অ্যাবজর্বেন্স হচ্ছে 0.06, কোনো একক নাই, এল হচ্ছে 10 সেন্টিমিটার ইনটু মোলার ঘনত্ব হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার মানে হচ্ছে 0.1 মোল পার লিটার। ঠিক আছে, সেই হিসেবে আমরা পাচ্ছি কত 0.1 আর 0.06 কে ভাগাভাগি গুলো আসে 0.6, নিচে 10 থাকে, তাহলে আলটিমেটলি থাকবে সেটা কত আসবে, এটা হলো তোমার হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার -2 আর এককটা হবে যে লিটার পার মোল পার সেন্টিমিটার। তো এই ধরনের প্রশ্ন যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে দেখা যায় খুব সহজে ক্যালকুলেটর ছাড়া করা যায়, এগুলো কিন্তু ইজিলি ক্যালকুলেটর ছাড়া করা যাবে। এবার আসো একটা বিশেষ ক্রোমাটোগ্রাফিক টেকনিক। আসলে ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে যে এটা হলো একটা সেপারেশন টেকনিক। একটা সময় হচ্ছে যে কালারফুল কোন একটা অর্গানিক সাবস্টেন্স কিংবা কালারফুল কোন লিকুইড সাবস্টেন্স বা গ্যাসিয়াস সাবস্টেন্সের মিক্সচারকে সেপারেট করার জন্য এই ক্রোমাটোগ্রাফি ব্যবহার হচ্ছে বলে এটাকে ক্রোমা নাম দেওয়া হয়েছিল, ক্রোমাটোগ্রাফি। বাট আসলে সেপারেশন টেকনিক এটাই, সেপারেশন টেকনিকের মাধ্যমে আমরা কোন একটা গ্যাস মিক্সচারকে সেপারেট করতে পারি বা কোন একটা অর্গানিক্সের লিকুইডের মিক্সচারকে সেপারেট করতে পারি, সেই সেপারেশন মেথড। ক্রোমাটোগ্রাফি টেকনিকে যেটা একটা হচ্ছে মোবাইল ফেজ থাকে, এটা হয়তো তোমরা অন্য ক্রোমাটোগ্রাফি টেকনিকে দেখবা, একটা হচ্ছে মোবাইল ফেজ একটা, আর এটা হচ্ছে স্টেশনারি ফেজ, মানে একটা হলো স্থির দশা আর হচ্ছে গতিশীল দশা। তো যেটা হয় ইউজুয়ালি স্থির দশা থাকবে, একটা গতিশীল দশা থাকবে। তো আমরা যেটা করি ক্রোমাটোগ্রাফি বেসিক টেকনিকটা কি, একটা স্থির দশা আছে, তার মধ্যে একটা জিনিস গতিশীল হবে, গতিশীল হওয়ার পথে আমরা একটা স্যাম্পল তার মধ্যে দিয়ে দিব, স্যাম্পল দিব। স্যাম্পলটা দিলে যেটা হবে, ওই স্যাম্পলের সাথে আমার যে মোবাইল ফেজ মানে এমপি, মোবাইল ফেজের ইন্টারঅ্যাকশন এবং স্টেশনারি ফেজের ইন্টারঅ্যাকশনের উপরে ভিত্তি করে ইন্টারঅ্যাকশন কি হতে পারে, এটা হতে পারে ধরো যে ফিজিক্যাল অ্যাবজর্পশন হতে পারে বা আয়নিক ইন্টারঅ্যাকশন হতে পারে, ঠিক আছে, বা তাদের মধ্যে যে বন্টন হতে পারে। এই নানান ধরনের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যেটা হয় যে আমার এই ম্যাটেরিয়ালগুলো সেপারেট হয়ে যায়। এই সেপারেশন হওয়ার প্রসেসটাই হলো যে ক্রোমাটোগ্রাফি। এখানে সেপারেশন হলো, এই সেপারেশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কোন একটা গ্যাস মিক্সচারে
তার কম্পোনেন্ট গুলোকে আমরা সেপারেট করতে পারি চাইলে, ঠিক আছে। তো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে যেটা হয় সেপারেশন অফ কেমিক্যাল মিক্সচার, সেটা অর্গানিক মলিকিউল হতে পারে, গ্যাস হতে পারে, ঠিক আছে। সেপারেশন টেকনিক কি সেপারেট করে এখানে অর্গানিক মলিকিউলস এর মিক্সচার और গ্যাস মিক্সচার বা গ্যাস মিক্সচারকে ডিটেক্ট করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এর জন্য যেটা করে একটা ক্যারিয়ার ট্যাঙ্ক থাকে, এটা আমরা বলি ক্যারিয়ার গ্যাস, যেটা কিনা আমাদের হচ্ছে এই যে স্যাম্পলের যে গ্যাসগুলো আছে অর্গানিক মলিকিউলস বা গ্যাস মিক্সচার থেকে ক্যারি করে নিয়ে যাবে, এবং একটা প্রেসার রেগুলেটর থেকে প্রেসার রেগুলেট করে আমরা হচ্ছে ক্যারিয়ার গ্যাস দিয়ে গ্যাসে পাস করতে পারি। ক্যারিয়ার গ্যাসটা দিতে হবে, এটা হচ্ছে ইনার্ট হতে হবে, যেন এটা হচ্ছে আমাদের এই মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ কারোর সাথে কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশনে না যায়। এর কাজ হচ্ছে শুধুমাত্র মোবাইল ফেজটাকে এই কাজ হচ্ছে যে স্টেশনারি ফেজ হিসেবে কাজ করা, মানে আমাদের যে গ্যাস মিক্সচার বা অর্গানিক মলিকিউল থাকে তাকে ক্যারি করে নিয়ে যায় কার মধ্যে দিয়ে, স্টেশনারি ফেজ হিসেবে কি থাকে, এখানে একটা কলাম থাকে, এটাকে এই যে কলাম থাকে, কলামটার মধ্যে কি কি থাকে, কলামের ম্যাটেরিয়ালস কি, কলামের ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে তোমার এটা হতে পারে যে সিলিকা টাইপের ম্যাটেরিয়ালস হতে পারে, সিলিকা টাইপের ম্যাটেরিয়ালস হয়, বা অন্য আরো অনেক ম্যাটেরিয়ালস থাকতে পারে, ইজিলি সিলিকা হয়। তো আমরা যেটা করি যখন হচ্ছে ক্যারিয়ার গ্যাসটা পাস করি, এখানে ফ্লো কন্ট্রোলার আছে, ফ্লো দিয়ে আমি গ্যাসের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। দেন এর মধ্যে আমি ইনজেক্টর দিয়ে যেটা করি, স্যাম্পলটাকে ইনজেক্ট করে দিই কার মধ্যে, আমার এই ক্যারিয়ার গ্যাসের মধ্যে। ক্যারিয়ার গ্যাসটি কলামের ভিতর দিয়ে যাবে, কলামের ভিতরে হচ্ছে যেটা হলো যে আমি যদি সিলিকা ব্যবহার করি কলামের কাটিং ম্যাটেরিয়ালস, তাহলে সিলিকার ভেতর দিয়ে যখন আমি প্রেসারাইজ করে গ্যাসটাকে পাস করব, অর্গানিক মলিকিউলস এর মিক্সচারকে পাস করব, তখন এই সিলিকার সাথে আমার এই অর্গানিক মলিকিউলস এর ইন্টারঅ্যাকশন হবে। এখন ধরো এখানে অর্গানিক মলিকিউলস তিনটা 1 2 3, সবার ইন্টারঅ্যাকশন সেম হবে না, কেউ আগে বেরোবে কেউ পরে বেরোবে। এখন এখানে একটা ডিটেক্টর থাকবে, ডিটেক্টর কি কি ধরনের হতে পারে, ডিটেক্টর হয় ইউজুয়ালি সবচেয়ে বেশি পরিমাণে যে ফ্লেম আয়নাইজেশন ডিটেক্টর, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর। তো ফ্লেম আয়নাইজেশন ডিটেক্টর বা ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর হিসেবে যেটা হয় যে ফ্লেম আয়নাইজেশন ডিটেক্টর এবং ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর যেটা করে, এখানে যেটা করে আমাদের যে বের হয়ে আসছে যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে ডিটেক্ট করে। এখন দেখবে কেউ আগে বেরোচ্ছে কি পরে বেরোচ্ছে, তো তাদের এই আগে বের হওয়া পরে বের হওয়ার উপরে ভিত্তি করে আমরা তাদেরকে যেটা করতে পারি সেপারেশন করলাম এবং তাদেরকে ডিটেক্ট করতে পারলাম এখানে কি কি আছে। ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে কোনো একটা রিঅ্যাকশনে যখন একাধিক মিক্সচার আসে প্রোডাক্ট, যেমন আমরা ইউরিয়ার কথা বললাম, ইউরিয়া দেখবো আমরা যে অর্থনৈতিক রসায়ন, সেখানে ইউরিয়ার প্রোডাকশনে দেখা যায় যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তার সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যখন আমরা মিথেন গ্যাস স্টিম ক্র্যাক করি, তো সম্পূর্ণ মিথেন কিন্তু আবার স্টিম ক্র্যাক হয় না, বা কতটুকু মিথেন স্টিম ক্র্যাক হলো, কতটুকু হাইড্রোজেন, কতটুকু কার্বন ডাই অক্সাইড, এবং তার সাথে কিছু কার্বন মনোক্সাইড পাওয়া যায়। এই জিনিসগুলো গ্যাস ক্রোমাটোগ্রাফি করে বের করে আসলে কতটুকু কনভার্সন হলো সেটা, তার কোন একটা রিঅ্যাকশনে কনভার্সন কতটুকু হলো সেটা জানতে না পারলে আসলে রিঅ্যাকশনকে কন্ট্রোল করা পসিবল না, বা তার প্যারামিটার চেঞ্জ করা পসিবল না। এখন এখানে স্টেশনারি ফেজ হিসেবে লিকুইড হতে পারে, আবার সলিড হতে পারে। তো আমি সলিডের কথা বললাম, যেমন সিলিকা হতে পারে, বা পলিমেরিক সিলিকেট ম্যাটেরিয়ালস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, পলিমেরিক ম্যাটেরিয়ালস হতে পারে। লিকুইড ফেজ হিসেবে যেটা হয় যে লিকুইড ফেজ হিসেবে পলিইথিলিন গ্লাইকল হতে পারে, বা পিডিএমএস পলিমিথাইল পলি ডাইমিথাইল সাইলোক্সেন, পলিডাইমিথাইল সাইলোক্সেন হতে পারে। তো লিকুইড ফেজ হিসেবে কি কি হতে পারে, পিইটি বা পলিডাইমিথাইল সাইলোক্সেন, পলিইথিলিন গ্লাইকল। আর সিলিকা বা পলিমেরিক ম্যাটেরিয়ালস হতে পারে সলিড স্টেশনারি ফেজ হিসেবে। আর এখানে ক্যারিয়ার গ্যাস হিসেবে কি ইনার্ট গ্যাস ইউজ করা হয়, স্যাম্পল ইনজেকশন করা হচ্ছে, ডিটেক্টর বেসিক্যালি দুই ধরনের ডিটেক্টর ইউজ করা, এটা হচ্ছে ফ্লেম আয়নাইজেশন ডিটেক্টর আর হচ্ছে ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর। Moving on to the next part, that is called HPLC. HPLC এর একটা নাম হলো যে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অথবা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো লিকুইড ক্রোমাটোগ্রাফি মানে আমরা বুঝতেই পারতেছি এখানে অবশ্যই লিকুইড ইনভলভ থাকে, যেমন ওখানে গ্যাস ইনভলভ ছিল। ক্রোমাটোগ্রাফি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, লিকুইড লিখতে ভুলে গেছি, মাঝে মাঝে মাউস যেটা প্রবলেম করে, একটু পেনটা একটু প্রবলেম করে, আমি ঠিক করে লিখছি ক্রোমাটোগ্রাফি। তো এইচপিএলসি তে যেটা করা হয় আসলে প্রেসারাইজ করে ক্রোমাটোগ্রাফি প্রেসারাইজ করা হয় একটা পাম্প দিয়ে, এইচপিএলসি পাম্প থাকে। সেই পাম্প দিয়ে যেটা করা হয় যে আমাদের একটা সলভেন্ট থাকে, এইচপিএলসি সলভেন্ট। এই সলভেন্টটা হচ্ছে আমার ক্যারিয়ার হিসেবে কাজ করে, তাকে স্যাম্পলকে ক্যারি করার জন্য ইউজ করা হয় থাকে। তো আমি একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে যে আমরা যেটা করছিলাম, আমি হচ্ছে একটা সময় জাপানে গিয়েছিলাম কোন একটা বিশেষ প্রোগ্রামে, বাংলাদেশের সাথে জাপানের কোমোদ ইউনিভার্সিটির সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা বিশেষ কোলাবোরেশন ছিল সেই প্রোগ্রামে। তো সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানিতে কি কি ডাই মলিকুল আছে সেগুলো আমরা বের করার একটা টেকনিক, মানে এইচপিএলসি এর মাধ্যমে বের করছিলাম। কিভাবে বের করছিলাম, আমরা শুরুতে বুড়িগঙ্গার পানি কালেক্ট করে বুড়িগঙ্গার পানি থেকে আমরা হচ্ছে ডাইটাকে ফিল্টার করে সেপারেট করে নিই। দেন ডাইটাকে একটা ফিল্টার পেপারের মধ্যে করে এটাকে জাপান নিয়ে গেলাম।
নিয়ে গিয়ে সেখানে ডাইটাকে আমরা যেটা করলাম একটা সলভেন্টে ডিসলভ করলাম। সলভেন্ট হচ্ছে ডাইক্লোরোমিথেন DCl। ডাইক্লোরোমিথেনে ডিসলভ করে এটাকে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ধরো যে প্রায় 5 মাইক্রো এমএল সরি 5 মাইক্রোলিটার এতটুকু বা ধরো 10 বা 15 মাইক্রোলিটার আমরা এখানে ইউজুয়ালি 5 মাইক্রোলিটার কাজে লাগে, কখন কখন আরো কমও লাগে। তো আমরা ধরো যে 1 ml একটা স্যাম্পল বানাইলাম, কথা তো 1 ml স্যাম্পল আমি বানায় রেখে দিলাম। এখন এখান থেকে আমি স্পেসিতে যেটা করব এটাকে হচ্ছে তোমার ধরো যে পাস করবো ধরো 5 মাইক্রোলিটার, ঠিক আছে। এটা কি দিয়ে পাস করে? সিরিঞ্জ দিয়ে। কোথায় পাস করা হয়? যে ক্যারিয়ারের কথা বললাম, ক্যারিয়ারের মধ্যে। তো এখানে সলভেন্ট হিসেবে একটা সলভেন্ট ইউজ করা হয় ডাইক্লোরোমিথেন। আসলে ইউজুয়ালি যেটা করে দুটো সলভেন্ট ইউজ করে, একটা হচ্ছে ডাইক্লোরোমিথেন আর একটা হচ্ছে ধরো অন্য একটা সলভেন্ট। দুটো ডিফারেন্ট টাইপের সলভেন্ট ইউজ করবে। দুটো ডিফারেন্ট টাইপের সলভেন্টের সাথে আমাদের এই স্যাম্পলের মধ্যে যে ডাই মলিকুল গুলো আছে যেগুলো কিনা হচ্ছে ধরো কোনো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আসে, যেমন আমাদের পুরান ঢাকায় প্রচুর পরিমাণে ডাইং, ছোট ছোট ডাইং এর ইন্ডাস্ট্রি আছে। ওরা যেটা করে ডাইং করার পরে, ফেব্রিক ডাইং করার পরে সব ডাইগুলো ড্রেনে পাস করে দেয়। এই জন্য দেখবা মাঝে মাঝে পুরান ঢাকায় বৃষ্টির পরে কালারফুল পানি দেখা যায়। আসলে এগুলো কালারফুল পানি না, পানি কালার না। এই যে ছোট ছোট টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো তারা যেটা করছে ডাইগুলো রিমুভ করে দিচ্ছে, যার যে কালারটা পানিতে চলে আসছে। ওই ডাই মলিকুল গুলো যখন আমরা সেপারেট করতে গেছি তখন ডাইক্লোরোমিথেনে ডিসলভ করে স্যাম্পল হিসেবে রাখছি। দেন আমরা ক্যারিয়ার হিসেবে সলভেন্ট নিয়েছি দুইটা HPC সলভেন্ট, সেটাকে আমরা পাম্প দিয়ে পাম্পিং করে পাস করি এবং ইনজেক্টর থেকে ইনজেক্টরে যেটা করে আমরা স্যাম্পলটাকে ইনজেক্ট করে দিই একটা সিরিজ, ছোট একটা সিরিজ থেকে সিরিজ ইনজেক্ট করি। দেন HPLC কলামের ভিতরে ঢুকে। HPLC কলামটা হচ্ছে পলিমেরিক সিলিকেট, সলিড একটা পলিমেরিক সিলিকেট। এর মধ্যে দিয়ে যখন পাস হবে তখন হচ্ছে যে এই পলিমেরিক সিলিকেট এবং এই যে সলভেন্টের সাথে তাদের যে ইন্টারঅ্যাকশন, এটাকে আমরা বলি যে সলভেন্টের প্রতি অ্যাট্রাকশন বা রিপালশন, তার উপরে ভিত্তি করে কলামের ভিতরে আমার যে এইখানে যে ডাইমলিকুল গুলো ছিল তারা বিভিন্ন সময় বেরোবে, কোন একটা আগে বেরোবে, কোন একটা পরে বেরোবে। দেন এখানে একটা ডিটেক্টর থাকে, এই ডিটেক্টরটা যেটা করে ডিটেক্ট করে, ডিটেক্টরটা কি হতে পারে? আমরা যে ডিটেক্টর ইউজ করেছিলাম সেটা হচ্ছে মাস স্পেকট্রোফটোমিটার এবং ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। এই দুইটা স্পেকট্রোফটোমিটার দিয়ে আমরা যেটা করছিলাম সেটা থেকে ডিটেক্ট করছিলাম। মাস স্পেকট্রোফটোমিটারে যেটা হয়, মাস স্পেকট্রোফটোমিটার যেটা করে কোন একটা অর্গানিক মলিকিউলসকে আসলে ইলেকট্রনের বম্বার্ডমেন্ট দিয়ে তাকে হচ্ছে তার খুবই ইমিডিয়েট আয়নে কনভার্ট করে, ওই আয়নগুলোকে এই ডিটেক্টরটা ডিটেক্ট করতে পারে। মাস ডিটেক্টর। ইউভিতে যেটা হয় যে ইউভিতে যেহেতু আমরা এখানে ডাইমলিকুল আছে, ডাইমলিকুলের কিছু পরিমাণ ক্রোমোফোর টাইপের গ্রুপ আছে বা অক্সোক্রোম টাইপের গ্রুপ আছে, গ্রুপগুলোর উপরে ভিত্তি করে সে নির্দিষ্ট পরিমাণ ইউভি লাইট অ্যাবজর্ব করে, সেটা থেকে আসলে ইউভিতে তাদেরকে ডিটেক্ট করা যায়। তো আমরা যেটা করছিলাম ডাইমলিকুলের যে মাস স্পেকট্রোফটোমিটার দিয়ে স্পেকট্রোফটোমিটার করে সেখান থেকে আমরা বাইর করছিলাম যে এখানে খুবই কি কি ডাই পাওয়া যায়। এই যে HPLC করে দেখো যে আমরা বুড়িগঙ্গার পানিতে কি পরিমাণ ডাই ছিল, কোন কোন ডাই ছিল সেটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম, ঠিক আছে। তো কতটুকু ডাই ছিল সেটা তো বলা একটু মুশকিল, বাট কোন কোন ডাই আছে সেটা আমরা বের করতে পারছি। আমরা সেখানে দেখলাম ডাইক্লোরোট্রায়াজিন নামক একটা ডাই, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয়। মানে ট্রায়াজিন টাইপের যে ডাইগুলো, এগুলো হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয়। ওই ডাইগুলো ওখানে বেশি বেশি পাওয়া গেছিল, কিছু পরিমাণ অ্যাজো ডাইও পাওয়া গেছিল। তো প্রথম কথা হচ্ছে যে সলভেন্ট হিসেবে কি ইউজ করা হয়? পাম্প করা হয়, পাম্পের পাম্পিং প্রেসার কত হবে, স্যাম্পল ইনজেক্ট করা হবে, স্যাম্পল কতটুকু নেওয়া হবে, কলামে কি থাকবে, কলামে হলো তোমার স্টেশনারি ফেজ আর এটা হলো মোবাইল ফেজ। তো কোনটা মোবাইল ফেজ হবে, কোনটা স্টেশনারি ফেজ হবে, মোবাইল ফেজের কি বলে মোবাইল HPLC সলভেন্ট হিসেবে কি কি সলভেন্ট ইউজ করা হবে, এই জিনিসগুলো হচ্ছে পড়াশোনার বিষয়। এবং এই কলামের হচ্ছে কি বলে উইডথ কতটুকু হবে বা কলামের লেন্থ কতটুকু হবে। আমি আগেরটার কলামের লেন্থ বলতে ভুলে গেছি। আমাদের যে আগের যে কলামটা ছিল গ্যাস ক্রোমাটোগ্রাফির যে কলাম, সেটা কিন্তু কলামের লেন্থ হচ্ছে যে তোমার 10 থেকে 150 মিটার পর্যন্ত হতে পারে। এবং এটা কিন্তু হচ্ছে অনেকটা স্পাইরাল এবং অনেক পেছানো পেছানো বিশাল বড় একটা, মানে দেখে বোঝা যাবে না যে এত লেন্থ এটা বেশি, এরকম একটা পেছানো একটা কলাম হিসেবে থাকে। সিমিলারলি HPLC বা হাই পারফরম্যান্স বা হাই প্রেসার যে লিকুইড ক্রোমাটোগ্রাফি হয়, HPLC যে আমরা যে কলামটা বানাই, কলামটা স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়। এই কলামটা স্টেনলেস স্টিলের, পলিমেরিক ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়, বাট এখন হচ্ছে এগুলো স্টেনলেস স্টিল হয়। এন্ড হচ্ছে যে আমরা যে প্যাকিং ম্যাটেরিয়ালস হিসেবে সিলিকা বা পলিমেরিক জেল ইউজ করব। ডিটেক্টর হিসেবে যে শুধুমাত্র ইউভি ডিটেক্টর বা মাস স্পেকট্রোফটোমিটার হবে তা না, ডিটেক্টর হিসেবে আরো কিছু ডিটেক্টর ইউজ করতে, যেমন রিফ্রাক্টিভ ইন্ডেক্স ডিটেক্টর, আরেকটা ডিটেক্টর হচ্ছে যে ফ্লোরোসেন্স টাইপ ডিটেক্টর। তো এই ধরনের নানান ধরনের ডিটেক্টর ইউজ করা যেতে পারে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিতে। এন্ড সলভেন্ট হিসেবে কি ইউজ করে? সলভেন্টে বেসিক্যালি স্যাম্পল কি তার উপরে ভিত্তি করে ইউজ করা হয়। তো পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এমসিকিউ আসে যে HPLC কলামের লেন্থ কতটুকু, HPLC কলামের উইডথ কতটুকু, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। তবে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, যেটা আসলে এখানে যদি প্রেজেন্টেশনে নাই, বাট তারপরে সেটা আমি একটু দেখা দিব তোমাদেরকে। সেটা হচ্ছে যে কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এরকম, যে প্রবলেমটা অনেকটা এরকম,
এখানে পেজ খালি আছে, আমি পেজটাতে দেখাবো। প্রবলেমটা হচ্ছে এরকম যে ধরো তোমাকে বললো যে 20 ml 0.6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে 0.1 মোলারে কনভার্ট করতে হলে, মানে 0.1 মোলারে কনভার্ট করতে হলে কতটুকু পানি যোগ করলে, প্রশ্নটা হচ্ছে যে 20 ml 0.6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটুকু পানি যোগ করলে সেটা 0.1 মোলারে কনভার্ট হবে। তার মানে আমার সূত্র হচ্ছে S1 V1 সমান S2 V2। কেন? কারণ ব্যাপার হচ্ছে যে ধরো তুমি যদি একটা গ্লাস পানি নিলা, এই গ্লাসের মধ্যে তুমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো তুমি হচ্ছে শরবত বানাইছো, শরবত বানানোর জন্য পানি নিচ্ছো, তার মধ্যে তুমি চিনি দিছো, আর হঠাৎ করে দেখলে কি চিনি বেশি হয়ে গেছে, তাহলে তুমি কি করবা? চিনি বেশি হয়ে গেছে তাহলে পানি আর একটু যোগ করো, তাহলে তোমার কাছে কি মনে হবে? চিনির ঘনমাত্রা কম মনে হবে, বাট চিনির অ্যামাউন্ট কি চেঞ্জ হবে না, চিনির মোল সংখ্যা সেম থাকবে। তার মানে তুমি শুরুতে যে পরিমাণ আয়তন ছিল আর ঘনমাত্রা ছিল, তুমি পানি অ্যাড করছো, তার মধ্যে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট বাড়াও নাই কমাও নাই, তো আলটিমেটলি তার মোল সংখ্যা সমান ছিল, শুরুতে মোল পরের মোল সমান। তাহলে S1 V1 S2 V2। S1 কত? S1 ধরো যে 0.6 আর V কত 20, আমি বানাতে যাই কত 0.1, তাহলে V2 কত হবে এত, তাহলে V2 এখান থেকে কত পাবো আমরা? আলটিমেটলি এটা কাটাকাটি করলে এখানে 6 আসে, 6 আর 120 20 গুণ করলে 120 ml। তার মানে পরবর্তীতে ভলিউম হইতে হবে 120 ml, আগে ভলিউম ছিল 20 ml। এখন এখানে যে V2টা মানে হচ্ছে যে 0.1 হইলে ভলিউম কত হবে, আর এখানে প্রশ্ন করছে যে কতটুকু পানি যোগ করলে 0.1 হবে। তা আগে থেকে 20 ml ছিল, এখন 120 ml হইলে পরে 0.1 হয়, তাহলে কত ml যোগ করতে হবে? 100 ml পানি যোগ করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব সহজ, বাট তারপর এটা পরীক্ষায় এসে থাকে। তো আমরা এখন যদি ঘনমাত্রা বিষয়ে গাণিতিক সমস্যা যেগুলো আছে, গাণিতিক গণনা টাইপের যে সমস্যাগুলো, তার মধ্যে একটা সমস্যা যদি দেখি, ধরো যদি সমস্যাটা এমন হয় যে বলা হলো যে 20 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, তার সাথে আমরা যদি হচ্ছে 5 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড যদি আমরা মিশ্রিত করি, তাহলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? আর যদি প্রশ্নটা এইভাবে করে প্রকৃতি কিরূপ হবে না করে যদি বলে যে মিশ্রণের ঘনমাত্রা কত, মিশ্রণের ঘনমাত্রা কত, তো এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে, আসলে আগে একটা রিঅ্যাকশন লিখতে হবে। কিভাবে রিঅ্যাকশন হয় সেটা একটু দেখি। আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি বিক্রিয়া করবে? সালফিউরিক অ্যাসিড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ক্ষার, সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্ল, তাহলে সমতার স্বার্থে আমাকে এখানে 2 দিতে হবে, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট আর 2টা পানি উৎপন্ন হবে। মজার কথা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড 1 মোল বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 2 মোল। তার মানে আমি যদি মোলার রেশিও বের করতে পারি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে, সালফিউরিক অ্যাসিড কত মোল, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি সেই মোলটা থেকে হিসাব করতে পারবো আসলে কি এখানে দ্রবণটা কেমন হবে। কারণ এখানে আমি ক্ষার নিয়েছি আর অম্ল নিয়েছি, তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে। এক, দ্রবণটা ক্ষার আর অম্লের মিশ্রণটা ক্ষারীয় থাকতে পারে, কারণ ক্ষারের পরিমাণ বেশি হলে ক্ষারীয় থাকবে, যদি অম্লের পরিমাণ বেশি হয় তাহলে অম্লীয় থাকবে। আর যদি দুইটা পরিমাণ হয় যে রিঅ্যাকশনে যেরকম 1:2 রেশিও তো হয়, ইন দ্যাট কেস যেটা হবে যেটা হচ্ছে প্রশ্ন থাকবে। তো আমরা এটা ফাইন্ড আউট করার জন্য আগে যেটা করব যে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করি। এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মোলার ঘনমাত্রা ইনটু আয়তন, বাট আয়তনটা অবশ্যই লিটারে, তো আয়তন এখানে মিলিলিটারে, সেটাকে লিটারে কনভার্ট করে নেব আমরা। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পাবো যে 0.004 মোল। সিমিলারলি আমি যদি এন অফ সালফিউরিক অ্যাসিড বের করি, তাহলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এন অফ সালফিউরিক অ্যাসিডের মোল হবে, সিমিলারলি আমি এখানে লিখব 0.1 ঘনমাত্রা ইনটু আয়তন, বাট আয়তন অবশ্যই লিটারে, তার মানে 5 ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে আমরা পাবো যে 0.0005 মোল। এখন কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তার মানে আমি বলতেই পারি যে 0.00005 মোল 0.005 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কতটুকুর সাথে? সেটা বিক্রিয়া করবে হচ্ছে যে 0.0005 ইনটু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তার মানে এটা আসলে বিক্রিয়া করবে হচ্ছে 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে যদি সালফিউরিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করে, যতটুকু সালফিউরিক অ্যাসিড আছে এখানে, কারণ সালফিউরিক অ্যাসিডের পরিমাণ আমি কম দেখতে পাচ্ছি, তার মানে দ্রবণের প্রকৃতি হবে কি? প্রকৃতিটা হবে হচ্ছে ক্ষারীয়। তাহলে এই ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রাটা আসলে মিশ্রণের ঘনমাত্রাটা কি এখন সেটা আমরা দেখতে পাবো, সেটা আমরা বের করতে চাচ্ছি।
তো কথা হলো যে যেহেতু 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে, তাহলে আলটিমেটলি বাকি থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু? বাকি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কতটুকু? বাকি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল হচ্ছে 0.004। এটা তো ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইনিশিয়াল মোল, এখন বিক্রিয়া করে ফেলছে 0.001, তাহলে সেটা বাদ দিয়ে দিব 0.001, তাহলে বাকি থেকে হচ্ছে 0.003 মোল। তাহলে এখন আমাকে বের করতে বলছে ঘনমাত্রা। তো মিশ্রণের ঘনমাত্রা কত হবে? এখন মিশ্রণের আয়তন কত? দেখো আগে ছিল ক্ষারের পরিমাণ 25 ml, এখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করছো 5 ml, তাহলে টোটাল ভলিউম হচ্ছে কি 25 ml। তাহলে এখন আমি লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ মিক্সচার, যে মিক্সচারটা হচ্ছে ক্ষারীয়, সেটা হবে কি মোল সংখ্যা 003 বাই ভলিউম, ভলিউমটা অবশ্যই লিটারে, তাহলে 25 বাই 1000। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যেটা পাবো সেই সি মিক্সচারটা কত আসবে এখান থেকে ক্যালকুলেট করলে সেটা আসবে হচ্ছে 0.12 মোলার। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তো এই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে এবং পুরাতন বছরের প্রশ্নগুলো দেখবা, দেখে প্র্যাকটিস করলে তোমরা সমাধান করতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।